মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আজকের একদমই ঈদের কাছাকাছি সময়, আমরা জানি যে আজকে অনেকেই হয়তো এই মুহূর্তে ঢাকার বাইরে যাচ্ছেন আপনজনের সাথে ঈদ করতে। অনেকে গাড়িতে আছেন, অনেকে গাড়ির জন্য ওয়েট করছেন, অনেকে ট্রেনের জন্য ওয়েট করছেন, অনেকে লঞ্চের জন্য ওয়েট করছেন। এবং যে যেখানে আছেন, সঙ্গে আছে রেডিও ফুর্তি, আমরা আছি আপনার সাথে। এবং আজকে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আজকে আসলে গেস্টরা যারা এসেছেন তাদেরকে আমি শুরুতেই ধন্যবাদ জানাবো, কারণ ঈদের আগে যখন পুরো ঢাকাটা ফাঁকা হয়ে যায়, তার মধ্যেও শতা ব্যস্ততার মধ্যে, ঈদের ব্যস্ততা তার মধ্যেও যারা এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ আমাদের জন্য মুশকিল হয়ে যায়। আপনি যখন বলেন যে আপনি আসবেন, তারপরে যখন আসেন না, সেটা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যায়। তো আমি চাইবো যে এরপর থেকে এই ধরনের না পারলে অন্তত আমাদেরকে জানাবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিতে চাই আপনাদেরকে। সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm, যার স্পেলিং হলো BHUTFM@radiofurti.fm। শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এই বেশ কিছু এসএমএসও চলে এসছে আমার কাছে। সেই এসএমএস গুলো তো পড়বই একে একে। তার মাঝখানেও বলি যে যারা এসএমএস পাঠাতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠিয়ে দিন। শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার, অথবা যে কোনো নাম্বার থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পারেননি, যারা ঢাকার বাইরের, এবং এই সময় তো কোনোভাবেই সম্ভব না ঢাকার বাইরে থেকে আসা, কারণ আসার পরেই ফেরার একটা চিন্তা থাকে, আর ফেরার চিন্তা করতে গেলে টিকিট সমস্যা, টিকিট পাওয়া একটা বিরাট ব্যাপার। তো সুতরাং ঢাকার বাইরে থেকে কারো আসা সম্ভব হয়নি। আর যে যেখানে যেতে পারুক আর না পারুক, আমি আর মাসুম আপনার সঙ্গে আছে ভূত এফএম। চলুন শুনে আসি একটা ঘটনা, তবে যে ঘটনাটি আমাদের ইমেল করে একজন পাঠিয়েছেন সেটারই কিছু অংশ আমরা একটু পড়ে শোনাবো। আমাদের লিখেছেন রাহিতিল ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন, আমার এই ঘটনাটা মূলত আমার ড্রাইভারের কাছ থেকে শোনা একটা ঘটনা। আমি তার ভাষায় বলছি। 2007 কিছু বছর আগে আমি কক্সেস বাজারের চিটাগং রুটে মাইক্রোবাস চালাতাম। ভাড়ায় সেটা হচ্ছে তিনি যে ভাড়ায় চালাতেন, এবং সেটা ছিল শীতের সময়। তো এরকম একদিন শীতের সময় আমি সন্ধ্যায় একটা ফ্যামিলিকে চিটাগং থেকে কক্সেস বাজার নামিয়ে দিয়ে আসি। আমি ওখানে রাতের বেলায় খাবার খাই এবং গাড়ি সার্ভিসিং করাই, এবং এটাই সব করতে আমার রাত প্রায় 11টা-12টা বেজে যায়। আমি তখন ফিরে আসব চিটাগংয়ে, কারণ আমার আরেকটা কাজ আছে সকালে। আমার আবার কক্সেস বাজার আসতে হবে চিটাগং থেকে। প্রায় সেই সময় আমি কলাতলি পয়েন্ট থেকে স্টার্ট করি, এবং তখন কোনো হেল্পার সিস্টেম ছিল না, যেহেতু সিটের প্রবলেম হতে পারে এই ভেবে। গাড়ি পুরো খালি আমি চালাই এবং চালিয়ে আসতে থাকি, এবং অনেকটা পথ চলে আসি। কিন্তু হঠাৎ যখন আমি কক্সেস বাজারের চকরিয়া আর মাঝখানে আসি, আমি একটা অস্পষ্ট ফিগার দেখতে পাই, এবং রাস্তার মাঝখানে আমার গাড়ির স্পিড ছিল তখন 100, তাই থামানোর কোনো প্রশ্নই আসে না। আমি জিনিসটাকে রান ওভার করি, এবং প্রচন্ড ধাক্কায় জিনিসটা আমার গাড়ির নিচে এসে পড়ে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে আসি এবং গাড়ির নিচে চেক করি। আমি চমকে উঠি, কিন্তু কিছু দেখতে পাই না। বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা দিয়ে সব আচ্ছন্ন, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আমি তখন গাড়ি থেকে একটা টর্চ লাইট নিই এবং গাড়ির পেছনে এসে আশেপাশে সবকিছু চেক করি, কিন্তু কোনো কিছুই আমি দেখতে পাই না। আমি মনে করি এটি নিশ্চয়ই আমার মনের ভুল। আমি কিছু মনে না করে গাড়িতে উঠে আবার চালানো শুরু করি, এবং আমি চালাতে থাকি। সাডেনলি আমার চোখ ফ্রন্ট মিররে চলে যায়, ঠিক যেটা আমার মাথার সামনে। আমি দেখতে পাই একটা অবয়ব গাড়ির 4th রোর সিটে বসে আছে, ঠিক জানালার সাথে মাথা লাগিয়ে। অন্ধকারের কারণে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সাথে সাথে পেছনে তাকাই এবং দেখি কিছুই নাই। আমি ঘাবড়ে যাই। কোন রকম সামাল দিয়ে আমি গাড়ির গান জোরে চালাই এবং গান চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে হঠাৎ গাড়ির ভেতরে আমি প্রচন্ড গরম অনুভব করি এবং শীতের ভেতর আমি সোয়েট করতে থাকি। আমি চালাতে থাকি
দেন কেন জানি আমার চোখ আবার মিররে চলে যায় এবং আমি সেই একই ফিগার দেখতে পাই থার্ড সিটে এবং চমকে উঠি। আমি জিনিসটাকে এবার ভালো মতো লক্ষ্য করি। আমি দেখি মাথার সামনে কোঁকড়ানো লম্বা চুল, ঠিক মুখ দেখা যাচ্ছে না। আমি প্রচন্ড ভয় পাই। তখন কি করব বুঝতে না পেরে আমি গাড়ি থামাই এবং গাড়ির ভেতরে আবার ভালোভাবে চেক করি। তারপর আবার গাড়িতে উঠে চালানো শুরু করি। তখন হঠাৎ করে আমার চোখ আবার আয়নার দিকে চলে যায়। আমি ঠিক ওই একই ফিগার দেখি, এখন আরো কাছে, সেকেন্ড সিটে। আমি আটকে উঠি ও সাহস করে পিছে তাকাই এবং তখনই আমি আমার লাইফের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখি। আমি দেখি একটা মহিলার অবয়ব, কোঁকড়ানো চুল, মাথার দুই পাশ থেকে নামানো, মুখ প্রায় অর্ধেক ঝলসানো চেহারা এবং ঠোঁট দেখলে মনে হয় যেন পুড়ে গেছে। এই দেখে আমি গাড়ি অনেক জোরে ব্রেক করি এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। এরপর সকালে আবার যখন ঘোর ভাঙে এবং আমি দেখি সেই রাস্তায় একপাশে আমি গাড়িতে বসে আছি, তারপর আমি সেদিনই সেখান থেকে চিটাগংয়ে চলে আসি। এই ছিল ঘটনা এবং আল্লাহর অসীম রহমতে তার তেমন কিছু হয়নি। তিনি ঠিক ভালোভাবেই ফিরে আসতে পেরেছিলেন। আমি জানি না এটা কেন হয়েছে। আমি সত্যিই এটার কোনো ব্যাখ্যা দিতে পারছি না। আপনাদের কাছে ব্যাখ্যা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। শুরুতেই একটা গাড়ির ঘটনা দিয়ে শুরু করলাম, কারণ এখন অনেকেই রাস্তায় আছেন এবং আমি বলবো যে আপনারা কেউ হঠাৎ ঘুম ভেঙে উঠে যদি কিছু দেখেন তাহলে অবশ্যই সেটা শিওর হয়ে যান এবং আপনাদের গাড়িতে নিশ্চয়ই আপনাকে গাড়ির লোকজন আছেন এবং অবশ্যই তাদেরকে ডাকুন, ডেকে জিনিসটা আসলে দেখেন যে আসলেই সত্যি কিছু ঘটছে কিনা। সুপারভাইজার সাহেব থাকেন বা যারা এখন ট্রেনে আছেন, অ্যাটেন্ডেন্স থাকেন, তাদেরকে ডেকে আপনি ব্যাপারটা জানতে পারেন তাদের কাছে এরকম কোনো ঘটনা আছে কিনা। আর আমার যেটা মনে হয় যে রিয়ার ভিউ মিররের দিকে না তাকানোই ভালো, তাই না? কি দরকার খামোখা তাকিয়ে একটা ঝামেলার মধ্যে পড়া। আর আপনারা যারা আমাকে শুনছেন তারা আমাকে SMS করতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে আরিফ SMS করেছেন এবং বলেছেন ভাইয়া অনেক ভয় লাগছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড টিউন। থ্যাঙ্কস মাসুমকে। আমাকে তুষার, অপূর্ব, তারপরে বন্ধন, অভির, রাফু, নিপা, শোয়ব, মিষ্টি, তুষান, আদিয়া, সামিয়া, রুতি, শিলু, মিম, মুনিয়া, অনিকা, রাহুল, মৌসুমী সহ আরো অনেকে SMS করেছেন, একসঙ্গে শুনছেন তারা। এছাড়াও আমাকে হাফ ব্লাড প্রিন্স SMS করেছেন এবং তিনি বলছেন তার অনেক ঘটনা আছে। আপনার ঘটনাই আমরা চাই, কারণ আপনার ঘটনা যখন আপনি পাঠাবেন তখনই আমি সেটা যারা শোনেন তাদের সাথে শেয়ার করতে পারি এবং তখনই ভূত FM আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সুতরাং আপনার ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠাতে লিখে ফেলুন আপনার ঘটনাটি এবং পাঠিয়ে দিন bhootfm@radiofurti.fm। আমাকে মামুন SMS করেছেন শারুলিয়া ডেমরা থেকে এবং তিনি বলছেন প্লিজ আমার SMS-টি পড়ো। আমি SMS পড়ে ফেললাম। ভূত FM এর লিসনার, ভূতের গলি, ওয়াও, নিশ্চয়ই ভূতের গলি থেকে কেউ একজন বলেছেন। ভূত ইসরা আবার কবে আসবে? আজকেই আসবে ভূত ইসরা, কিছুক্ষণের মধ্যেই আমরা নিশ্চয়ই তাদের দেখা পাবো। ভূতের ডিম ভূত আমাদের SMS করেছেন। শাহজালাল আমাকে SMS করেছেন রূপা জেসমিন জামালপুর থেকে। আমাকে মাসুম খান বরিশাল থেকে SMS করেছেন। রাফি আমাকে SMS করেছেন হাতির ফুল থেকে এবং ঈদ মোবারক জানিয়েছেন। হ্যাঁ, সত্যিই তো, ঈদের আগে আজকেই শেষ ভূত FM, সুতরাং অবশ্যই আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেটা শেষেও জানাবো আরো একবার। আর যারা এখনো SMS পাঠাতে পারছেন না তারা আমাকে জলদি SMS পাঠিয়ে দিন। অনেক SMS যদিও আসছে, আর যারা রাস্তায় আছেন তাদের জন্য বলবো যে তারা নিশ্চয়ই আজকের রাতটা, যারা বিশেষ করে অপেক্ষায় আছেন বাস, ট্রেন বা লঞ্চে, তারা নিশ্চয়ই অনেক মজা পাবেন। আজকে আপনাদেরকে অনেক মজা দিতে পারবো সে বিষয়ে আমি বিশ্বাস রাখি। এবং আমাদের মধ্যে বেশ কিছু আমাদের লিসনার যারা আমাদের শোনেন এবং কষ্ট করে ইমেল পাঠান এবং অনেক কষ্ট করে আজকে এসেছেন, তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস আপনাদের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, কারণ আমি জানি যে তারা না আসলে আজকে শোটা রান করাই সম্ভব হতো না। তো সেরকমই একজনের ঘটনা, যিনি একদম সরাসরি গরুর হাট থেকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে। আমি তার সাথে একটু কথা বলছি। আপনার নামটা একটু বলবেন? First of all, I'm thankful to Radio Furti, Bhoot FM and especially Bhootist. Okay. So, আমার নাম সানজির আহমেদ চৌধুরী। আমি মিরপুর থাকি। আমি AIB student. Okay. Well, it was in
এক্সপিরিয়েন্স, ঘটনা বললে ভুল হবে, এটা একটা এক্সপিরিয়েন্স, আমার লাইফের ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। সো বিফোর টেলিং ইউ দ্য এক্সপিরিয়েন্স, আমি এটার আনুষঙ্গিক কিছু কথা বললে এটা বেটার হবে প্লিজ। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি সিলেটে, আমার হোম টাউন সিলেট। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের থেকে আমি শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন পীরের নাম যদি আপনারা শুনে থাকেন, ওখান থেকে আমার ফ্যামিলি স্টার্টিং, আমার মার বংশে। আচ্ছা। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমার নানার দিক থেকে ওনার ফোর গ্র্যান্ডফাদার, উনি ছিলেন লাস্ট পীর। আচ্ছা। তো পীরদের সাধারণত জিনরা মুরিদ থাকে, যারা এই ধরনের বংশ থেকে বিলং করেন বা ম্যাক্সিমাম লোকই জানেন। তো ঘটনাটা হয় এরকম, তো ওনার জিনরা মানুষের মতোই বংশ বিস্তার করে সাধারণত। সো ওনারা যে বাড়িতে ওনারা থাকতেন, পীর সাহেব যে বাড়িতে থাকতেন, তারা পাশের বাড়িতে, পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতেই তারা থাকতো, আচ্ছা, বসবাস করতো। তো জিনের বাচ্চারা সাধারণত দেখা যায় বাচ্চাদের সাথে খেলা করতো। তো মানুষের বাচ্চা যেভাবে খেলা করবে, ইউজুয়ালি জিনের বাচ্চারা ওইভাবে খেলাধুলা করবে না, তারা একটু রিস্কি ভাবে খেলাধুলা করতো। তো দেখা গেছে একদিন দেখা গেছে ওনাদেরই এক বাচ্চাকে নিয়ে, ওনার নাতি সম্ভবত, আমার সঠিক মনে নেই, ওনার নাতিকে নিয়ে এরকম তারা পুকুর পাড়ে, এক পার থেকে আরেক পারে, এদিক থেকে একজন ঢিল দিচ্ছিল, ওদিক থেকে একজন ক্যাচ করে আবার ঢিল দিচ্ছিল। ঘটনাটা ছিল এরকম, যদিও ইটস ফানি, বাট ইন দ্য মেইন টাইম ঘটনাটা হয় যে বাচ্চারা ব্যথা পায়। তো ওই যে ওনার ওয়াইফ যে ছিলেন পীর সাহেবের, উনি এটা দেখতে পান। দেখার পরে উনি খুবই রেগে গিয়ে ওই জিনের বাচ্চাকে একটা চড় মারেন, ফলে বাচ্চারা মারা যায়। সো ইউজুয়াল তারা রিভেঞ্জ হিসেবে কিছু তো করতে হবে তাদের। এটা আপনাদের ফ্যামিলিতে সবাই জানে এবং এটা বহুদিন ধরে চলে আসছে, অনেক দিন ধরে এই ট্রেডিশনটা চলে আসছে। তো হয় এরকম যে মেরে ফেলার পরে, মেরে ফেলার কারণে তারা করে কি, ওই পীর সাহেবের ওয়াইফ যে ছিলেন, উনি পুকুর পাড়ে একদিন গেছেন গোসল করার জন্য। আমরা শুনেছি ওনার চুল খুব লম্বা ছিল, খুব সুন্দর চুল ছিল। তো চুল ছেড়ে, সাধারণত গ্রামে আপনারা জানেন যে চুল ছেড়ে কখনো, মানে ঘুমটা ছাড়া বউরা সাধারণত বাসার থেকে বের হয় না। তো বাই মিস্টেকেনলি উনি এটা করে ফেলছিলেন। তো ওরা ওই সুযোগটাই নিয়ে ওনাকে ওই চুল দিয়ে পেঁচিয়ে গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলছে। তো ওনার পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ওনার দেখা গেল যে ওনার, মানে পরের দিন সকালে দেখা যায় যে উনি গাছের সাথে ঝুলতেছেন, ওনার মেরে ফেলা হয়েছে। এই যে এই পর্যন্ত ঘটনাটা বললেন, এই ঘটনাটুকু আপনি কার কাছ থেকে শুনেছেন? এটা আমি আমার নানুর কাছ থেকে শুনেছি। আচ্ছা, তারপর ওকে, আমি এখন তাহলে আমার মূল ঘটনায় চলে যাই। আচ্ছা, তারপরে বেসিক্যালি আপনাদের মধ্যে দুই পক্ষের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। সরি, এটা আমি বলতে ভুলে গেছি, থ্যাংক ইউ। তো ঘটনাটা হয়েছে, তারপরে তাদের মধ্যে দেখা যায় তারা আরো ক্ষতি করার চেষ্টা করে, বাট তারপরে তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয় আমাদের, মানে নানাদের বংশের, যে এই ব্লাড যত দূর যাবে, যতজনের শরীরে এই বংশের ব্লাড থাকবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। দে উইল প্রোটেক্ট দেম। এই এগ্রিমেন্ট হওয়ার পরে তারা ওই বাসা ছেড়ে চলে যায়। এখন তাহলে আমি আমার মূল এক্সপিরিয়েন্স আমার ফেরত দিই। আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সিলেট গেলাম, আমার গ্রামের বাড়িতে। আমার জমিদার, মানে গ্রামের বাড়ি তো বুঝতেছেন, অনেক পুরানা বাড়িটারি আছে, 200-250 বছরের পুরানা বাড়ি। তো আমার দাদার আব্বা ছিলেন লাস্ট জমিদার, ইয়াকুব আলী চৌধুরী সাহেব। তো উনার জমিদার হিসেবে জমিদারদের একটা বিচার ঘর থাকে, যারা সিলেট থেকে যারা শুনতেছেন তারা মেবি জানেন যে জমিদারদের বিচার ঘরকে টঙ্গি ঘর বলা হয়। তো এটা ওই সময় থেকে এরপরে আর কখনো মানে চালু করা হয়নি, ঘরগুলো বন্ধ থাকে ম্যাক্সিমাম টাইম। আমরা জানি যে আমাদের বলা হয়েছে যে এই ঘরটা থেকে একটু দূরে থাকার জন্য। তো এই ঘরে তারা নাকি বসবাস করে, তারা এখনো আছে। তো এর আগে একটা কথা বলিনি, আমার নানা দাদা একই বংশের। আচ্ছা, একই, তার ফ্যামিলি একই। আচ্ছা, তো আমরা তারপর কোনো সমস্যা হয়নি, আমরা যতবার গিয়েছি কোনো প্রবলেম হয়নি। তো দ্যাট টাইম ওয়াজ অ্যারাউন্ড 2009। আচ্ছা, আমি ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তাদের নিয়ে 5 জন আমরা গেলাম সিলেট। যাওয়ার পরে কোনো সমস্যা হয়নি। একদিন সরি, আমরা একটু স্মোক করতাম, তো তাদের রিজন আমাদের সিগারেট শেষ হয়ে গিয়েছে। তো সিগারেট আনতে হলে সুরমা নদীর পাড়ে যেতে হবে। তো আমার দাদা আব্বা লাস্ট জমিদার, উনি থাকা অবস্থাতেই 2টা এরিয়া ভাগ করে দিয়েছিলেন। ওই সাইডে যারা হিন্দু এরিয়া ছিল, এই সাইডে মুসলিম এরিয়া ছিল। ওকে, তো হিন্দু এরিয়ার ওদিকে শ্মশান ঘাট, এক পাশে নদীর ওপারে শ্মশান ঘাট, একদিকে একটু ক্রস, মানে ওই শ্মশান ঘাট পার হয়ে একটু সামনে হচ্ছে কালী মন্দির। তো
তো আমরা গিয়েছি, তো আমরা আমাদের ধারণা ছিল না যে মানে কখনোই চিন্তাও করি না যে এরকম কিছু একটা হতে পারে। অ্যাকচুয়ালি কেউ কখনো ওইভাবে এক্সপিরিয়েন্স হওয়ার আগে চিন্তা করে না। তো যাই হোক আমরা গিয়েছি, যাওয়ার পরে মাঝিকে বললাম যে ভাই তুমি নদীর ওপার থেকে বাজার থেকে তুমি 2 প্যাকেট সিগারেট কিনে এনে দিয়ে দাও। তো বলছে ঠিক আছে ভাই আমি এনে দিচ্ছি। তো নদী এই পার থেকে নৌকা ভরে সে ওই পারে গিয়েছে। অ্যারাউন্ড 45 মিনিটস টু 1 আওয়ার আমাদের মানে টাইমটা হয়েছে। শীত পড়তেছে তখন, ইট ওয়াজ ইন টাইম অফ ডিসেম্বর, এন্ড অফ ডিসেম্বর। শীত ভালো, অনেক অনেক ভালো শীত ছিল সিলেটের বাইরে তো আরো বেশি, প্রচুর শীত। তো ইউজুয়ালি সে সময় অন্ধকার হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমরা আসতেছি, তখন সিগারেট এনে দিয়েছে সে, আমরা রওনা দিব। তো রওনা দিয়েছি, তো আসতে হবে আমাদের যে জায়গাটা, যে রাস্তাতে আসতে হয় সেই রাস্তাটা শ্মশানঘাট ক্রস করেছি, দেয়ার ওয়াজ নো প্রবলেম। কালী মন্দিরও ক্রস করেছি, দেয়ার ওয়াজ নো প্রবলেম। বাট কালী মন্দিরের ওই এরিয়াটা আমাদের আগেই তার মানে গ্রামে বলতো যে সন্ধ্যার পরে সাধারণত ওই এরিয়াতে যাওয়াটা উচিত না। অনেক জমিদার আমলে অনেক ঘটনা ঘটে যায়, এগুলা তো মানে অনেক ঘটনা আছে। তো আমরা আসতেছি, তো পুরো রাস্তাটা দুপাশে বাঁশের ঝাড়। আচ্ছা, আমরা যারা বাঁশ ঝাড় দেখেছি তারা নিশ্চয়ই জানি যে বাঁশ ঝাড় সবসময় খাড়া অবস্থায় থাকে, সোজা। তো আমার হঠাৎ করে চোখ গিয়েছে, আমি উপরে তাকিয়ে দেখি যে বাঁশঝাড় পুরো বেঁকে এসে আমাদের মাথায় লাগতেছে বা আমাদের গা ছুঁয়ে যাচ্ছে। আমি প্রথমে তো খেয়াল করি নাই। তো আমার সাথে একটা গ্রামেরই একটা ছেলে ছিল, আমাদের দূর সম্পর্কে আত্মীয় হয়। তো সেই ছেলেটা বললো যে সানজির ভাই আপনি জোরে হাঁটেন, আপনার বন্ধুদের বলেন জোরে হাঁটতে। তা আমরা তো ইয়াং ব্লাড, গরম রক্ত গরম, আমরা ইউজুয়ালি আমরা হেলে দুলেই হাঁটতেছিলাম। তো আমার জিনিসটা হঠাৎ করে খটকা লাগছে, কারণ হঠাৎ করে সেই কথাটা কেন বলবে, আর বাঁশঝাড় এরকমই কেন নেমে এসে গায়ের মধ্যে লাগবে, একদম। তো যাই হোক আমি তাদের বললাম যে জোরে হাঁট। আমি একটু বুঝতে পেরেছি, বুঝতে পেরে তাদের বুঝতে দেয়নি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার রেসপন্সিবিলিটি, যেহেতু আমার বাড়িতে তারা গিয়েছে। আর আমি যদি এখন তাদের বলি হয়তো তারা ভয় পেয়ে উল্টা যে কোনো দিকে দৌড় দিতে পারে, রাইট, আরো ঝামেলা বাড়বে। বিকজ তারা একসাথে থাকলে সাধারণত, অ্যাজ ফার এজ আই নো, যে একসাথে থাকলে তারা সাধারণত অ্যাটাকিং মুডে তখন থাকে না, পরে চেষ্টা করে না। সো আমরা হেঁটে যাচ্ছি, তো একটু জোরে পা চালানো শুরু করছি। তো আমি দেখলাম যে জিনিসটা আরো বেশি বেঁকে এসে এবং গায়ে লাগতেছে। আগে মাথায় লাগতেছিল, এরপরে মনে করেন যে গায়ে লাগতেছে। বাঁশ ঝাড় এভাবে বেঁকে এসে গায়ে লাগা খুবই ভয়ানক একটা জিনিস, আনইউজুয়াল, একদম রিয়েলি আনইউজুয়াল। পরে আপনার আমার ছেলেটা বললো যে সঞ্জিত ভাই সিগারেট জ্বালান আপনি। আমি বললাম যে পাবেল ওদের বুঝতে দিও না, আমি বুঝছি জিনিসটা, তুমি বুঝতে দিও না, তুমি জোরে হাঁটো। আমিও জোরে হাঁটতেছি, তুমি একজনের হাত ধরো, জোরে হাঁটা শুরু করো। তো ওই ছেলে সিগারেট ধরাতে যাবে, ইন দ্য মিন টাইম উইদিন আ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বাঁশঝাড়ের মানে 2-3টা বাঁশঝাড় যদি পেঁচিয়ে একসাথে হয়ে থাকে, তো ইট ওয়াজ মানে ইটস রিয়েলি স্ট্রং, এটা স্ট্রং হবে অবশ্যই। এসে ওই ছেলের পাবেল যে ছেলেটা, তার গলার মধ্যে পেঁচিয়ে তাকে টান দেয় উপরে, 2 হাত মতো উপরে উঠে যায়। ইন দ্য মিন টাইম সে গ্রামের ছেলে, সে এইসব বিষয়ে তার এক্সপিরিয়েন্স আছে। পদের জিনিসে প্রথমে আমরা ওয়ার্ন করছে যে ভাইয়া তাড়াতাড়ি হাঁটেন। তো তাকে যখন টান দেয়, সে আমার পাশেই ছিল, আমি মানে আমার ফ্রেন্ড তানভীরকে বললাম যে তুই সিগারেট জ্বালা, ম্যাচ মার, সিগারেট ধরা। ওই ছেলেও সিগারেট ধরাতে যাবে, ইন দ্য মিন টাইম টান মারছে। আর তখনই আল্লাহর রহমত ছিল যে তানভীর তখনই ম্যাচটা জ্বালায়। আর ওই ছেলে এক্সপার্ট ছেলে, তার এইসব ধারণা আছে, সে ওই মুহূর্তে ঘাড় ঘুরিয়ে সে লাফ দিয়ে মাটিতে পড়ে। ওটার সাথে সাথে আমার ওই 2 ফ্রেন্ড, তারা 3 ফ্রেন্ড, তারা সামনে এগিয়ে গিয়েছে, তারা জিনিসটা নোটিস করেনি। আমি পাবেল এবং তানভীর এটা চাক্ষুষ সাক্ষী বলা যায়। আজকে একজনের আসার কথা ছিল, ইনফ্যাক্ট সে আসতে পারেনি আসলে, সে হাটে গিয়েছে আর কি। তো যাই হোক, পরে এসে আপনার আমি হেঁটে ম্যাচ জ্বালানো হয়েছে, সিগারেট ধরা হয়েছে। এখন 2 জনের হাতে 2টা সিগারেট। আমি তানভীরে বললাম যে ভাই আমি পিছিয়ে থাকি, নাহলে তুই পিছিয়ে থাক। আর পাবেলরে বললাম যে তুমি সামনে যাও। তা আমাদের হাতে 2টা সিগারেট জ্বলতেছে, মানে আমি তখনও তাদের বুঝতে দেই নাই যে সামথিং আনইউজুয়াল ইজ গোয়িং অন, যে কোনো একটা কিছু ইজ ট্রাইং টু অ্যাটাক আস। আচ্ছা, আমরা ইউজুয়ালি মুভ করতেছি এবং আমি 2 জনের হাত ধরে রাখছি এবং আমি মুভ করতেছি, তানভীর আমার পেছনে। আর পাবেলের সাথে একজন, সে তার ঘাড়ের মধ্যে দোস্তি টাইপের
হয়ে সে তার ঘাড়ের মধ্যে হাত দিয়ে সে চলে যাচ্ছে। আমার হাতে আমার একটা ফ্রেন্ড সানাম হাসিব ওর নাম, ও এআইবি স্টুডেন্ট। হাসিবের হাত ধরা আমি, সুদীপের হাত ধরা আমি, তানবীরের সাথে পাভেল আর একটা ছেলে পেছনে হেঁটে যাচ্ছি আমরা। কিছু দূর যাওয়ার পরে আমার হাত হাসিবের হাতে ধরা, আমি হঠাৎ করে দেখি হাসিব আমার সাথে নাই। সে আমার পাশেই ছিল, আমি তার হাত ধরেছিলাম। হয়তো কিছু এক মানে কোন এক সময় হাত ছাড়ছি, আমিও খেয়াল করি নাই, সে আমার পাশে নেই। ইট ওয়াজ রিয়েলি হরেবল, কারণ একটা ছেলে পাশে ছিল, সে নাই। আমি সাথে সাথে তানভীর বললাম থাম, হাসিব কই? ও বললো যে দোষ আমি তো দেখি নাই। তুই দেখিস নি মানে? আমি বাকিদের ডাকলাম যে কি ব্যাপার, হাসিব কই? ও বললো যে নাই। আমরা সাথে সাথে খুবই ভয় পেয়ে গেছি, কারণ আমার রেসপন্সিবিলিটি, আমার বেশি ভয় লাগতেছিল। তাদের কিছু হলে মা বাবার কাছে জবাবদিহিতা করতে হবে, মানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আমি সাথে সাথে বললাম যে ঠিক আছে, কেউ এখানে দাঁড়ানোর দরকার নেই, সবাই একসাথে চলো। পেছনে গিয়ে দেখি হাসিব দাঁড়িয়ে রয়েছে ওই পাকা রাস্তার মানে মাটির রাস্তা, পুরাটাই মাছ রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি কি ব্যাপার, তুই এখানে দাঁড়াইছিস কেন? ও বলছে দোষ আমি পা নাড়াইতে পারতেছি না। আমি বলছি পা নাড়াইতে পারছিস না? হোয়াট দ্য হেল? না আমি পা নাড়াইতে পারছি না, কোনোভাবে পা নাড়াইতে পারছি না। আমি বললাম যে কি বলিস? এর মধ্যে ওই জায়গায় আবার সিগারেট ধরানো হলো। সে ছেলে মানে আরেক ছেলে ছিল, সে তো সূরা কারাত যা আছে আমরা যা পারি সব পড়া শুরু করছি। মাথা তখন কাজ করতেছে না, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমরা 4-5 জন মিলে তাকে হাঁটানোর চেষ্টা করলাম। একটু পরে দেখলাম সে নর্মালি হাঁটা শুরু করছে। আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে তুই হঠাৎ করে এখানে দাঁড়াই গেলি কেন? আমি বলছি দোস্ত আমি দাঁড়াই নাই, আমি হঠাৎ করে দেখলাম যে আমার পা নড়তেছে না, আমি ভাবছি কাদা টাদার মধ্যে আটকাইছি, আমি তোদের ডাক দিছি, তোরা কি আমার কথা শুনিস নাই? আমি বললাম যে না। আমরা ধরেন হেঁটে 5 মিনিটের দূরত্বে গেছি, বাট আমাদের মনে হয়েছে যে আমরা অনেকখানি হেঁটে চলে আসছি। আমার কাছে লাগছে 5 মিনিট, বাট অনেকখানি হেঁটে চলে আসছি। আমি বললাম যে আমরা যে ডাক দিছি তুই কেউ কারোর ডাক শুনিস নাই? ও বললো যে না দোস্ত আমি কারোর ডাকি শুনিনি। আমি বলছি এটা কিভাবে সম্ভব? তারপরে ওরা সবাই কনসার্ন হয়ে গেল যে না সামথিং ইজ গোয়িং রং। ওরাও হাঁটা শুরু করলো জোরে, একসাথে সবাই হাঁটতেছি। তো ওই বাঁশঝাড়ের এরিয়া ক্রস করলাম, করে আসলাম হচ্ছে এখন চারদিকে শুধু ধান ক্ষেত, চারদিকে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা। তো এক সাইডে হচ্ছে আপনার ঘোড়দৌড়ের জন্য একটা ময়দান আছে, এটা এখন মানে কৃষি ক্ষেত্রে মানে খামার না, ধান চাষই করা হয়। আবার রোজ রেসের সময় তখন আবার ওখানে রেস হয়। তো আমরা দেখতেছি যে আমাদের চারপাশ ঘিরে একটা মেঘের কুণ্ডলী, ইটস সারাউন্ডিং আস। ঠিক যেভাবে আমরা যাচ্ছি সেটা সেভাবেই যাচ্ছে। আমরা থামতেছি, ওইটাও থামতেছে। আমার রীতিমতো আমার ভয় লেগে গেছে। তখন আমার ফ্রেন্ড, আমি এই জিনিসটা বলি নাই তাদের, এই জিনিসটা এখন বাঁশঝাড় ছিল তখন, এখন তো খালি মাঠ, এখন দৌড় দিলে তো আরো বড় সমস্যা, অন্ধকারের মধ্যে কোথা থেকে কারে খুঁজে পাবো। আমি সাথে সাথে দুইজনের হাত ধরে ফেলছি যাতে ভয় পেয়ে কেউ দৌড় না দেয়। যাই হোক, আল্লাহ আমারে অসীম সাহস দিয়েছিলেন বলা যায়। এনিওয়েজ, আমি তখন হাঁটতেছি, তো হেঁটে তাও মনে করেন যে প্রায় 1 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে ওই এরিয়া ক্রস করতে হলে, বা মোর দেন 1 কিলো। পরে আমাদের যে বাড়ির এরিয়া, ওই এরিয়াতে আমরা ঢুকে পড়লাম। তো আমরা ভাবলাম যে না উই আর সেফ। আমরা দৌড়ায় পড়ে আমাদের মসজিদ, ওই জায়গায় আমাদের বাড়ির ওই সময়কারই মসজিদ আছে, সাথে সাথে ওদিকে গেলাম, বাড়ির ভিতরে ঢুকলাম। উঠানে এসে চাচিরে বললাম যে চাচি এই ঘটনা, আমার একজন চাচি আছেন, আব্বার চাচাতো ভাই, ওনার ওয়াইফ, চাচি এই ঘটনা ঘটছে। চাচির সাথে সাথে মসজিদে ইমাম সাহেবরা ডাকলেন যে এই হইলো, আপনি কিছু করেন? বললেন যে না, ওনারা প্রথম যারা আপনারা অ্যাটাক করছিল বাঁশঝাড়ের ওই জায়গায়, ওই এরিয়াটা খারাপ, খুবই খারাপ, এই জায়গায় প্রায় কিছু না কিছু হয়, আমাদের কানে আসে। তো ওরা আপনার ক্ষতি করার জন্য ট্রাই করছে। বাট সেকেন্ড যে জিনিসটা হয়েছে, আপনার ওই এরিয়া ক্রস করার পরে যে জিনিসটা হয়েছে সেটা আপনাদের প্রটেক্ট করতেছিল। যে মেঘের কুণ্ডলী যেটা দেখছেন ওটা আপনাদের প্রটেক্ট করতেছিল। আমি একটা কথা ভুলে গিয়েছি বলতে, আমার মনে ছিল না, সরি। তো সেটা হলো, আমি দেখতেছি যে মেঘের কুণ্ডলী আমাদের যে সারাউন্ডিং, আমাদের এই এরিয়ার কাছে যারা মানে আমাদের চারপাশে যে মেঘের কুণ্ডলী, ও পারে ঠিক মেঘের ওই পাটটায় ঝড় হইতেছে, মনে করেন যে ধান ক্ষেত উড়ে যাচ্ছে, বাট আমাদের গায়ে একটুও বাতাস লাগতেছে না। আচ্ছা, একটুও বাতাস না। এটা খুবই ভয়ানক একটা জিনিস। আমরা শব্দ পাইতেছি, উই ক্যান হিয়ার দ্য সাউন্ড দ্যাট
যে ঝড়ের মতো সাউন্ড হইতেছে, শীতের সময় ঝড় কোথার থেকে। ওকে, আবার আমরা হেঁটে বললাম যে এই ঘটনা, তো বললো যে আপনাদের যে এগ্রিমেন্টটা করা আছে তাদের সাথে, দে ওয়ার প্রোটেক্টিং ইউ গাইস, এবং বাকি যেটা তারা ক্ষতি করতে চাচ্ছিল, বাট তাদের যে মানে মানে তারা ওয়াল যে তৈরি করে দিয়েছে, প্রোটেকশন ওয়াল, ওইটা ক্রস করে তারা আসতে পারতেছিল না। তারপরে এই ঘটনা, দ্যাটস ইট। ওকে, সো এই ছিল ঘটনা। এবং সত্যি কথা বলতে যেটা, যে এই ঘটনাগুলো আমরা শুনি এবং কোনোটা শুনে অবাক হই, কোনোটা শুনে আমরা ভাবি যে আচ্ছা এরকমও হয় নাকি। আসলে এই জিনিসটা এমন একটা জিনিস, যে প্যারানরমাল যে ব্যাপারগুলো ঘটে আমাদের সাথে, সেই জিনিসগুলো এমন, যারা এক্সপিরিয়েন্স করেন শুধু তারাই বুঝতে পারেন যে কি হলো, আর অন্য আর যারা সবাই আছেন তারা অবাক হন এবং ভাবেন যে এরকমও হয় কিনা। সত্যি বিশ্বাস করা খুব মুশকিল। ফ্লোরা আমাকে মোহাম্মদপুর থেকে লিখেছেন যে আমি আমার আপু শুনছি, অনেক এনজয় করছি, প্লিজ এসএমএসটা পড়বেন। আমি পড়ে ফেললাম। পিয়াল আমাকে লালমাটিয়া থেকে এসএমএস করেছেন, ভাইয়া মেসেজটা পড়েন। অ্যান্ড ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। এবং লিখেছেন যে আচ্ছা এই আমি আরো বেশ কিছু এসএমএস আসছে, সেই এসএমএস গুলো পড়ার আগে একটা ছোট্ট ব্রেক নিব। আমার কালেকশনে 200 কয়েন আছে, আর আমার আছে রাইট। শুনছেন ভূত এফএম, আর রেডিও ফুটকি আপনার সঙ্গে রয়েছে। শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনি যদি আমাকে এসএমএস করতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এসএমএস করুন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আমাকে জিনের রাজা এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে কেমন আছো, মিরপুর 1 থেকে এসএমএস করেছেন। জি আমি ভালো আছি, সবসময় ভালো থাকি। সজীব আমাকে লিখেছেন, সজীব হুসাইন 88.0 FM, হাই ব্রাদার, আই এম নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। প্রীতি আমাকে এসএমএস করেছেন ফ্রম ময়মনসিং, এবং তিনি বলেছেন যে ভাইয়া এটা ফার্স্ট এসএমএস করলাম, বা আমি ফার্স্ট এসএমএস নিজে পড়তে পেরেছি যেন আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে আমাকে বীরোত্তম লিখেছেন যে রাসেল ভাই আমি চিটাগং থেকে, আমার প্রথম আমি ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সাকিবুল আমাকে লিখেছেন রাজশাহী থেকে, ভাইয়া অনেক ভয় লাগছে, প্রথমবার শুনছি। ওকে, আমাকে নীতিশ এসএমএস করেছেন, এবং তিনি এসএমএস করেছেন খুলনা থেকে, এবং আমাকে সুমন এসএমএস করেছেন কক্সবাজার থেকে, তিনি কালকে ময়মনসিং যাবেন, কিন্তু ফার্স্ট ঘটনাটা তাকে অনেক ভয় পাইয়ে দেয়, এবং তিনি রুমে এখন একা। বাহ, তারা তো অনেক এনজয় করছেন মনে হয়। SK রয় ফ্রম বরিশাল লিখেছেন, ভাইয়া প্লিজ 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 আমার এসএমএসটি পড়ে ফেললাম আপনার এসএমএস। সাইদ লিখেছেন, আই অ্যাম ইন দ্য স্টেশন অ্যান্ড ওয়েটিং ফর দ্য নাইট ট্রেন। আচ্ছা, এবং 2 আওয়ার এটা ডিলে করেছে, সুতরাং তিনি এখনো ওয়েট করছেন। সো 2 আওয়ার কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি, সো নো প্রবলেম, আশা করছি আর কি এখনো পর্যন্ত। ভূতের পরই আমাদের এসএমএস করেছেন ফ্রম সিলেট, ভাইয়া অনেকদিন পর সিলেটে ঘটে যাওয়া একটা ভূতের কাহিনী শুনে অনেক ভালো লাগছে, থ্যাঙ্কস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আসলে সিলেটের সবাই যদি আসতে চান এখানে এবং এসে যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, চলে আসুন। বাট এটা অনেক ঝামেলা, যে মানে সিলেট থেকে ঢাকায় আসা তারপর শেয়ার করার ঘটনা, এটা অনেক 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 ঝামেলা, আই নো, বাট তারপরেও যদি চান তাহলে আপনি চলে আসতে পারেন। ওয়েল, আমাদের সাথে আরো গেস্ট রয়েছেন, তবে তার আগে আমার সাথে একটা ইমেল আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। সেই ইমেলটিও পাঠিয়েছেন আমাদেরকে সাদিয়া। আমি সাদিয়ার ইমেলটি পড়তে চাই, এবং সাদিয়া লিখেছেন, হাই আই এম সাদিয়া, ঢাকায় থাকি এবং বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি MBA করছি। তবে আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে চিটাগংয়ে। আমি আমার স্কুল আর কলেজ লাইফ সেখানে স্পেন্ড করেছি। আমি সেখানে একটি গার্লস কলেজে পড়তাম, এবং ফার্স্ট ইয়ারের শুরু থেকেই আমার দিনগুলো অনেক মজায় কাটছিল। ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ে আমাদের ক্লাসে নতুন একটি মেয়ে এসে ভর্তি হয়, তার নাম ছিল তনু। শুরু থেকেই কেন জানি আমাদের সবার ওকে খুব মিস্টেরিয়াস মনে হতো। ক্লাসে সবার আগে এসে লাস্ট বেঞ্চে এসে চুপচাপ বসে থাকতো, কারো দিকে তাকাতো না, কারো সাথে কথাও বলতো না, টিচার ছাড়া কারো কোনো কোশ্চেনের অ্যান্সারও দিত না, কিন্তু ক্লাসের সব পড়া সে কমপ্লিট করত। আমার খুব ইচ্ছা করত ওর সাথে গিয়ে একটু কথা বলি, বাট ওর অ্যাটিটিউডের কারণে যেতাম না।
হঠাৎ একদিন আমি অনেক তাড়াতাড়ি কলেজে এসে পড়েছি। এসে দেখি ক্লাসে সে একা লাস্ট বেঞ্চে বসে। হঠাৎ করেই আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? কিন্তু সে কোনো অ্যান্সার দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, বাট তবুও সে কোনো অ্যান্সার দিল না। যখন আমি চলে আসব সে তখন হঠাৎ করে আমাকে বলে উঠল, বাসায় যাও, তোমার দাদি মারা যাচ্ছেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমি যখন আসছি আমার দাদি সম্পূর্ণ সুস্থ ছিল। সে আমার দিকে না তাকিয়ে আবার বলল, যাও, দেরি করলে দেরি হয়ে যাবে। এরপর কেন জানি আমি কোনো কিছু না ভেবে সাথে সাথে বাসায় ছুটলাম এবং গিয়ে দেখি সত্যি আমার দাদি আর নেই। আমি কলেজে যাবার পর নাকি দাদির হার্ট অ্যাটাক হয় এবং হসপিটাল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এরপর এক সপ্তাহ আমি কলেজে যাইনি। যেদিন গেলাম সেদিন সবাইকে বলতে চাইলাম, তনুই আমাকে দাদি মারা যাবার খবরটা সবার প্রথমে দিয়েছিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কেন জানি বলতে পারলাম না। এরপর থেকে আমার কেন জানি তাকে খুব ভয় লাগতো। তার সাথে কথা বলার কোনো চেষ্টাও করতাম না। ফার্স্ট ইয়ার ফাইনালে এক্সামের পর, ঠিক এক্সামের আগে আমাদের ফ্রেন্ড নাবিলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাসায় গিয়ে দেখলাম তালা ঝুলছে। সে আমাদের অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই আমরা প্রায় তাকে নিয়ে আপসেট থাকতাম। একদিন আমি কলেজের বারান্দায় দাঁড়িয়ে নাবিলার কথা ভাবছি, হঠাৎ করে দেখি তনু আমার পাশে দাঁড়িয়ে বলছে, চিন্তা করো না, নাবিলার বিয়ে হয়েছে, তারা সবাই এখন সিলেটে, সে কালকে চিটাগাঙে চলে আসবে। তখন আমি খুব অবাক হয়ে ভাবছিলাম যে নাবিলা আমাদেরকে কিছু বলল না, অথচ তনুকে সব বলছে। ঠিক তখনই তনু বলল, নাবিলা আমাকে কিছু বলেনি, তার সাথে আমার কখনো কথা হয়নি। তাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে জানো? সে কোনো অ্যান্সার দিল না। তখনই বুঝলাম তার মধ্যে কোনো প্রবলেম আছে। পরের দিন নাবিলা আসলো, বলল তার বিয়ে হুট করে হয়ে যাওয়ায় কাউকে কিছু বলতে পারেনি। তখন আমি তাকে তনুর ব্যাপারটা জিজ্ঞেস করতেই সে বলল যে তোদেরকে যখন বলিনি তাকে বলাও দূরের কথা। এরপর এক প্রকার সাহস করে আমি তনুর সাথে মিশতে শুরু করলাম। সে প্রথমে খুব বিরক্ত হলো, এরপর টুকটাক কথা বলা শুরু করলো। কয়েকদিন পর আমি যা বুঝলাম তা হলো সে আমার মাইন্ড রিড করতে পারে। ব্যাপারটাতে আমি এত বেশি অবাক হলাম যে তাকে জিজ্ঞেস করে ফেললাম, তুমি কি আমার মাইন্ড রিড করতে পারো? সে বলল, পারি, শুধু তোমার না, সবার। যার দিকে তাকাই তার মন পড়তে পারি, তাই কারো দিকে তাকাই না। এখানে সবাই খুব খারাপ। আমি জিজ্ঞেস করলাম, আমার দাদি যে মারা যাবে তুমি কিভাবে জানলা? কয়েকবার জিজ্ঞেস করার পর ও কিছু বলল না। আমি রেগে গিয়ে বললাম, তুমি যদি না বলো আমি সবাইকে বলে দিব তুমি মাইন্ড রিড করতে পারো। সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল যে যাও বলো। আমি তার কাছ থেকে উঠে গিয়ে যখন আমার ফ্রেন্ডের দিকে কাছে যাব, ঠিক তখনই আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো আর আমি সেন্সলেস হয়ে পড়লাম। যখন আমার সেন্স ফিরল, নিজেকে হসপিটালে দেখলাম। মায়ের কাছ থেকে শুনে অবাক যে 3টা বছর আমি কোমায় ছিলাম। ডক্টররা আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আমি ফিরে আসি। কিন্তু কিছুতেই বিলিভ করতে পারছিলাম না এসব। আমার ফ্রেন্ডরা আসলো, তারা সবাই তখন ইউনিভার্সিটিতে পড়ে। তাদের কাছ থেকে তনুর কথা জানতে চাইলাম। সবাই বলল এইচএসসি এক্সামের পর ওকে ওরা কখনো দেখেনি। ওদেরকে খুলে বললাম সব, কিন্তু কিছুতেই তারা বিলিভ করতে চাইল না। আমি আবার স্টাডি শুরু করলাম। কলেজ থেকে তনুর বাসার ঠিকানা নিয়ে সেখানে গেলাম। শুনলাম সেখানে তনুর নামে নাকি কেউ থাকতোই না। এরপর অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাইনি। ঢাকায় আসার পর প্রায় রাতে তাকে স্বপ্নে দেখি মুখে অদ্ভুত সেই হাসি নিয়ে সে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। শুধু ভাবি সে কি আসলে মানুষ ছিল না অন্য কিছু। আশা করি আমার এই ঘটনাটি পড়া হবে। আমি পড়লাম ঘটনাটি এবং ঘটনাটি খুবই অদ্ভুত এবং ঘটনাটি সত্যিই আর সব ঘটনার মতোই যে মানে খুবই খুবই অদ্ভুতই লাগার কথা আমাদের, কারণ আমরা এরকম কোনো কিছু এক্সপেরিয়েন্স করিনি। আমরা কোনো কিছুর ব্যাখ্যা দিতে পারি না। আমরা কোনটা সত্যি কোনটা মিথ্যা বা আদৌ ঘটা সম্ভব কিনা আমরা জানি না। বাট সাদিয়া এই ঘটনাটি পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো আমাকে পাঠাতে পারেন। লিখে ফেলুন আপনার ঘটনা এবং পাঠিয়ে দিন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমাকে SMS করেছেন
আমাকে এসএমএস করেছেন আচ্ছা মাহিদুজ্জামান, এবং এসএমএস করেছেন আমাকে মিরাজ, এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে যে আরো অনেকেই। সো আমি এসএমএস এ যাওয়ার আগে বা এসএমএস পড়ার আগে আমি মাঝখানে আমাদের আরো একজন লিসনার রয়েছেন, তার আগে সেই লিসনারের কাছে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ব্রেক নেব এবং তারপর আবার ফিরে আসছি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং ঈদের আগে এত ব্যস্ত সময় কাটাচ্ছেন, হয়তো অনেকে এখনো হাটে গেছেন এবং গরু কেনাকাটা করছেন, তার মধ্যে আমাদের সাথে যারা আছেন এবং যারা আমাদেরকে কন্টিনিউয়াসলি এসএমএস করছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বলেছিলাম যে ব্রেকের পরে আমরা আরেকটা ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে ঘটনা শুনবো। আপনার নামটা একটু আমাকে বলবেন প্লিজ। Listeners, একটু কাছে নিয়ে কথা বলতে হবে। hello listeners, I'm Rajon from Jurain, Khandokar Road. ওকে, সো আপনার ঘটনাটি কোথায় ঘটেছিল? এটা সিলেট ঘটেছিল। আচ্ছা আচ্ছা, সব দেখি সিলেটের ঘটনা। ওকে, আমরা শুনি, ঘটনাটা শুনি। আচ্ছা, 2008 সালের দিকে আমরা 5 জন ফ্রেন্ড মিলে সিলেট 2008 সালের দিকে আমরা 5 জন ফ্রেন্ড মিলে সিলেট ঘুরতে যাই। তো ওইখানে যাওয়ার পর একটি হোটেলে উঠি আমরা সিলেট শহরে। তো ওঠার পর ফ্রেশ হয়ে আমরা সিলেট মাজারে জিয়ারত করতে যাই। তো সিলেট মাজার জিয়ারত করতে যাওয়ার পর আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে পলাশ। তো ও মাজার টাজার এগুলো বিলিভ করে না। তো ওকে আমরা বললাম যে রিকোয়েস্ট করলাম, চল ই মাজার জিয়ারত কর, কোনো সমস্যা নেই। তো ও বললো না না তোরা যা, আমি জিয়ারত করব না। তো যখন আমরা সবাই জিয়ারত করতে যাই, তো আমরা জিয়ারত করে পলাশ ছাড়াই আমরা জিয়ারত করে মাজার থেকে বের হয়ে জাফলং ঘুরতে যাই। তো জাফলং ঘুরতে যাওয়ার পর জাফলং এর ঘোরাটোরা শেষ করে আমরা এই জাফলং চা বাগান আছে, তো ওইটা যাওয়ার জন্য ছোট একটা নদী পার হতে হয়। ওই নদী টাইপের একটা কিছু, মানে ওইটা তো ভাইয়া যেহেতু নদী টাইপেরই একটা কিছু। তো আমরা এই নদীতে মানে অনেক ফান টান করি, গোসল টোসল করি ফ্রেন্ডরা মিলা। তো আমাদের সবারই জুতাগুলো ভিজা ছিল গোসল টোসল করাতে। তো আমরা পরে চা বাগান, প্রায় বিকালের দিকে আমরা চা বাগান গিয়েছিলাম। তো যাওয়ার পর ওইখানে চা বাগান ঘুরতে ঘুরতে আমাদের অনেক লেট হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায়, প্রায় সন্ধ্যা হওয়ার পর আমরা যখন বের হওয়ার পর ওদিন মানে কোনো ছিল না, ওই চা বাগান থেকে জাফলং নদীর সামনে আসার জন্য কোনো গাড়ি টাড়ি ছিল না, গাড়ি কিংবা রিক্সা টাইপের এগুলো কিচ্ছুই ছিল না। আচ্ছা, তো ওইখানকার চা বাগানের যে কেয়ারটেকার থাকে, দায়িত্বে দারোয়ান টারোয়ান, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন তো গাড়িটাই পাইতেছি না, আমরা কিভাবে যাবো এই জাফলং এ। তো উনি বললো যে ঠিক আছে, তোমরা তো সবাই ইয়াং, তোমরা হেঁটেই চলে যাও, কোনো প্রবলেম নেই, 2 কিলোমিটারের মতো রাস্তা, হেঁটেই চলে যাও, আধা ঘন্টার মতো লাগতে পারে, খুব দ্রুত হাঁটা শুরু করো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এলাকাটা বেশি একটা ভালো না। তো ওনার কথা শুনে আমরা হাঁটা শুরু করলাম। তো ঠিক 10 মিনিট হাঁটার পর পলাশ যে ও পড়ে যায়, মানে পড়ে যাওয়ার পর চিৎকার করলো যে আমাকে ধর ধর ধর। তো আমরা সাথে সাথে ওর সামনে গেলাম, সামনে গিয়ে বলতেছি কি হয়েছে। তো ও বলতেছে যে আমাকে যেন পিছন থেকে কে অনেক জোরে ধাক্কা দিস। তো আমরা শোনার পর তো কি ব্যাপার, তোরে কে ধাক্কা দিব, আমরা তো কেউ দিইনি। তো ও বলতেছে যে হ্যাঁ তোরা কেউ দিস না, এটা আমি দেখছি, বাট কে যেন পিছন থেকে আমাকে খুব জোরে ধাক্কা দিস। তো এই কথা শোনার পর তো আমরা সবাই কি ব্যাপার, কি এখানে তো কেউ নাই, কে ধাক্কা দিব। তো এটা শুনে সাথে সাথে আমরা এখান থেকে আবার হাঁটা শুরু করি, হাঁটার জন্য প্রস্তুতি নেই। তো এমন সময় আমাদের জুতাগুলো যেহেতু আমাদের সবার হাতেই ছিল, এটা তো আমি প্রথমেই বলছি। তো ও বলতেছে যে আচ্ছা আমার একটা জুতা দেখতেছি না, আমার আরেকটা জুতা গেল কই। তো আমরা তো সাথে সাথে আমরা খোঁজাখুঁজি শুরু করি, মোবাইলের এই আলো দিয়ে আমরা জুতাগুলো খুঁজি, যেহেতু তখন সন্ধ্যা হয়ে গেছে।
তো জুতাটা খুঁজে পাচ্ছিলামই না, তো ওইটার আশাবাদ দিয়ে যেহেতু পাই নাই, চল আবার হাঁটা শুরু করি, বাদ দিয়ে এই সিলেট ইসের থেকে শহর থেকে আবার আরেক জোড়া কিনে নিছি। আচ্ছা যাই হোক, আমরা পরে হাঁটা শুরু করি। ঠিক 10 মিনিট পর এক অবাক কাণ্ড ঘটে। ওই যে হারানো যে জুতাটা হারায় গেছে, ওই জুতাটাই আবার আমরা ঠিক 10 মিনিট পর দেখতে পাই আমাদের সামনে। আচ্ছা। ওইটা দেখার পর তো আমরা সবাই কি ব্যাপার, এটা এখানে আসবে কিভাবে? হুম। আমরা তো ওইটা তো 10 মিনিট মানে পিছনের রাস্তা, অনেক 10 মিনিট হাঁটলে কিন্তু অনেক দূরে দেওয়া যায়। রাইট। হ্যাঁ, তো আমরা তো সবাই অবাক, সবার দিকে সবাই তাকায় রয়েছে, কি ব্যাপার, এটা কিভাবে এখানে আসলো? তো কারো অ্যান্সারটা কারো কাছেই ছিল না যে এটা কিভাবে আসবে। তো কি করব, মানে আমরা সাথে সাথে ওইখান থেকে আর কিছু কাউকে মানে এত কিছু না চিন্তা করে, যাই হোক রাত্র হয়ে গেছে, চলো তাড়াতাড়ি হাঁটা শুরু করি, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো চলো হাঁটা শুরু করি। সবাই হাঁটা আবার শুরু করলাম। ঠিক 2 মিনিট পর পলাশ জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করার পর ওকে কি ব্যাপার, কি হয়েছে পলাশ? তো ও বলল যে আচ্ছা ও বলতেছে যে দেখ ওইখানে একটা ভয়, একটা কি কিছু যেন একটা কি, ওইখানে ওইটা কি, ওইখানে ওইটা কি। তো এই কথা আমরা শোনার পর কি ব্যাপার, ওইখানে কি 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 দেখলি তুই? ওইখানে তো কিছুই নেই, আমরা তো কিছুই দেখতেছি না। তো বলতেছে না দেখ ওইখানে একটা কুকুরের শরীর থেকে অনেক রক্ত বের হইতেছে, আর কুকুরটা আমার দিকে তাড়ায় আসতেছে কিছু একটা ক্ষতি করার জন্য আমার দিকে, মানে আমার খুব ভয় করতেছে, তোরা প্লিজ কিছু কর। তো আমরা বললাম না ওইখানে তো কিচ্ছুই নাই, তুই কি বলতেছিস বোকার মতো, এই চল এই ফাইজলামি বাদ দে, চল ভয় দেখাইছ না শুধু শুধু আমাদের। তো বলতেছে না সত্যি দোস্ত বিলিভ কর, এখানে আমি একটা কিছু দেখছি, ঠিক আছে। তো যাই হোক পরে ওকে ইটি করে আমরা আবার হাঁটা শুরু করি। ঠিক 10 মিনিট আবার হাঁটার পর ও আবার ওই কুকুরটাকে দেখতে পায়, যে কুকুরটার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তো ওইটা দেখার পর তো মানে আবারও এরকম চিৎকার দিয়ে ওঠে যে কি ব্যাপার, এরকম কি হয়েছে। তো আমরা বিশ্বাসই করতে পারতেছিলাম না, আমরা ভাবছিলাম যে বন্ধু বান্ধব যেহেতু ও মনে হয় ফান করতেছে আমাদের, মানে ভয় দেখাচ্ছে। তো আমরা তো মানে বিশ্বাস করতেছিলামই না একবারে। তো যাই হোক আমরা আবারও হাঁটা শুরু করি। ঠিক যখন আমরা এই জাফলং নদীর পারে যখন পৌঁছাই, ওই যে পাথরের যে নদীটা, ওইখানে পৌঁছানোর পর এই ওইখানে কোনো মানে নৌকা ছিল, কোনো মাঝি টাইপের এরকম কিছুই ছিল না। তো গভীর মানে ওই রাত্রটা মানে আমাবস্যার রাত্র ছিল, মানে খুব অন্ধকার সব দিকে চারদিকে। তো ওইটা মানে ওইরকম সময় কোনো মাঝিও ছিল না যে নৌকা চালাবে। তো আমরা নৌকার জন্য, মাঝির জন্য ওয়েট করতেছিলাম। তো এমন সময় পলাশ আবারও ওইটাকে দেখতে পায়। তো ওইটাকে দেখতে পাওয়ার পর মানে আমরা খুব আবার চিৎকার করে ওঠে। তো আমরা তো এবার খুবই ভয় পাই যে আসলে ও বারবার তো আর ফান করার কথা না, তো একটা কিছু তো অবশ্যই ওর সাথে ঘটতেছে। তো যেহেতু জুতাটাও 10টা মিনিট পর পেলাম, আমরা 10 মিনিট হাঁটার পর, প্রায় অনেকটা রাস্তা হাঁটার পর জুতাটা পেলাম। তো এরকম সময় মানে কি করব, মানে সবার মনে একটা ভয় ছিল যে আসলে কিছু একটা ঘটতেছে আমাদের সাথে হয়তোবা। তো কিছুক্ষণ পর ওইখানকার একজন লোক দেখতে পাইলাম, স্থানীয়, খুব সম্ভবত উনি স্থানীয় ছিল। তো ওনাকে আমরা মোটামুটি ঘটনাটা খুলে বলি যে এই দেখেন না আমাদের আঙ্কেল এরকম কিছু ঘটনা ঘটছিল ওইখান থেকে আসার পর, এই চা বাগান থেকে আসার সময়। তো উনি বললো আসলে এই রাস্তাটা অনেক খারাপ, রাতের দিকে সাধারণত কেউ যায় না, খুব মানে রাতে খুব আজব ঘটনা ঘটে। হ্যাঁ, তো আমরা ওনার সাহায্যের মাধ্যমে মানে একটা নৌকার মাঝি জোগাড় করে দেয় উনি। তো আমরা ওই জাফলং নদীটা পার হয়ে যখন জাফলং পৌঁছাই, মানে ওইখান থেকে পরে বাসে উঠে আমরা সাথে সাথে চলে যাই আমাদের সিলেট শহরে আমাদের হোটেলে। তো ওইখানে যাওয়ার পর, পৌঁছানোর পর আমরা পলাশকে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে, ব্যাপারটা কি, তুই কি এরকম অদ্ভুত কথা বলতেছিস, কি মানে কি? তো বলতেছে দেখ দোস্ত, তোরা যখন ছিলি সিলেট মাজারটা জিয়ারত করতেছিলি, তখন তো আমি বাইরে ছিলাম, আমি তো বলছিলাম যে এগুলো যে বিশ্বাস করি না মাজার। তো তোরা জিয়ারত করতেছিলি, আমি বাইরে ছিলাম। তো এমন সময় আমি খুব কুৎসিত টাইপের একটা কুকুর দেখতে পাই আমার সামনে। ওইটা দেখার পর আমার ভাল লাগে না, তো আমি অনেক জোরে ওইটাকে আঘাত করি, তো লাথি মারার পর মানে
কিছুক্ষণ পর আমাদের Okay, so হ্যাঁ, এখান থেকে হ্যাঁ। ঘটনার সূত্রপাত এবং এখান হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা হয়েছিল হ্যাঁ। ওয়েল এই ছিল ঘটনা বেসিক্যালি এবং এই ঘটনার জন্য থ্যাংক ইউ আপনাকে এবং আমাদের আরো গেস্ট আছেন আমরা আরো ঘটনা শুনবো একে একে এবং আমরা কিছু এসএমএস পড়ে ফেলি শামসুল নূর আমাকে এসএমএস করেছেন বলেছেন ভাই আমার কাছে ভালো ঘটনা আছে আমাকে এসএমএস করেছেন মোজাম্মেল এবং আমার তালতলা থেকে ভাই আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভেরি 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 বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ শুভ যশোর থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম টিপু মন নোয়াখালী থেকে লিখেছেন যে ভাই আমার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে ভূত এফএম শুনছি আমাকে এসএমএস করেছেন মৌসুমী তিনি বাড়ি যাচ্ছেন এবং ভূত এফএম এনজয় করছেন অনেক ভয় লাগছে তার থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য অনিকা লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে ভূত এফএম এর এপিসোডটা অসম থ্যাংক ইউ সো মাচ আমাকে কানা ভূতের আস্তানা বরিশাল থেকে লিখেছেন ভাইয়া ভূত এফএম শুনছি অলরাইট এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি খালিদ এবং তিনি ঈদের ভ্যাকেশনে এখনো তিনি বাড়ি যাননি এবং রুমে একা ভয়ের সাথে এনজয় করছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য সাহস করে আপনি তো বেশ সাহসী মানুষ আমাকে আদিল চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং বলেছেন যে আচ্ছা আদিল একটা এসএমএস করেছেন যেটা প্রসঙ্গটা একেবারে আলাদা অ্যান্ড আমাকে এসএমএস করেছেন টক ঝাল মিষ্টি এবং শাম্মী এবং প্রমি আমাকে এসএমএস করেছেন এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে সাগর তিনি তার ওয়াইফ এবং মেয়ে স্নেহা তিনজন মিলে একসাথে ভূত এফএম শুনছেন আমাকে এসএমএস করেছেন সাইদ নিফাদ অনি রিপন আরশাদ এছাড়াও আরো অনেকে আচ্ছা এই কয়েকজন নরসিংদী থেকে এবং তারা সবাই ভূত এফএম শুনছেন থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য কাশ্মী আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তামান্না আমাদের এসএমএস করছেন চট্টগ্রাম থেকে ভাইয়া আচ্ছা তিনি বলেছেন যে মাইন্ড রিডিং গল্পটা স্টোরি অব দ্য ইয়ার হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি সেই সাথে একই সাথে যিনি পাঠিয়েছেন ঘটনাটা তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও শিশির আমাকে এসএমএস করেছেন রাজশাহী থেকে আমাকে এসএমএস করেছেন চট্টগ্রাম পাহাড়তলি থেকে নামটা লেখেননি আমাকে শাওন এসএমএস করেছেন মালিবাগ থেকে তানভীর এসএমএস করেছেন ঈদ মোবারক দিয়েছেন সবাইকে শুভ্র এসএমএস করেছেন আমাকে রাকিব এসএমএস করেছেন ওয়ালি থেকে আমাকে এসএমএস করেছেন ভূত পিপাসু ফ্রম সিলেট নবীন এসএমএস করেছেন অভিরাজ এসএমএস করেছেন রাজশাহী থেকে এছাড়াও আমাকে এসএমএস করেছেন সজীব এছাড়াও আমাকে এসএমএস করেছেন সোনিয়া সহ আরো অনেকে আমরা মানে এর মধ্যে আমাদের ভৌতিক টিমও আমাদের মাঝখানে এসে পৌঁছে গেছে সো আমরা একটু পরেই তাদেরকে নিয়ে ফিরবো আর মাঝখানে ছোট্ট একটা বিরতিতে যাবো সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি আমার কালেকশনে 200 কয়েন আছে আর আমার আছে শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল আপনারা যারা আমাদেরকে এসএমএস পাঠাচ্ছেন তারা এয়ারটেল নাম্বার থেকে অথবা যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠান লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে আমাকে অলি ময়মনসিং থেকে এসএমএস করেছেন লিখেছেন ভাইয়া আমি আর আমার বউ ভূত এফএম এনজয় করছি থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য সৌরভ আমাদের লিখেছেন ভাইয়া আমার কাছে অনেক ঘটনা আছে ইমেল পাঠাতে চাই আচ্ছা ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলুন ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm তার আগে আমি জিবরান ভাইকে হ্যালো বলবো সবাইকে ও মাই গড এটা জিবরান ভাই ছিল আমাদের তো চেহারা দেখা যায় না গলায় চিনতে হয় কিন্তু গলাটাও ওকে সো সামান্তা নিকেতন থেকে আমাদের লিখেছেন যে সাদিয়ার স্টোরিটা অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে লিখেছেন বিন্দু ভাইয়া আমার আন্টি অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙা তারপরেও ভাঙা হাত নিয়ে ভূত এফএম শুনছেন ওকে সো যাই হোক ঋতু আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে রাসেল ভাই সুমন ভাইয়ের কথা জিজ্ঞেস করছেন সুমন ভাই কোথায় সুমন ভাই কোথায় সুমন ভাইকে আর সাকিব ভাইকে এখন খোঁজা হচ্ছে আচ্ছা পাওয়া যাচ্ছে না আচ্ছা এখনো পাওয়া যাচ্ছে না বিজি উইথ কাজ ওকে ইয়েতে সো আই এম দ্য অনলি ওয়ান ইজ হিয়ার সরি আমার কাছে ওকে আজকে আমাকে দিতে হবে
সো পারভেজ লিখেছেন আমাদেরকে মানিকগঞ্জ থেকে, আমাদের পরি লিখেছেন হোয়াট অ্যাবাউট ভৌতিস্ট, এবং ভৌতিস্ট হ্যালোইনটা পার করেছে কিভাবে, হ্যালোইনে কি কোনো স্পেশাল কোনো কিছু ছিল কিনা? হ্যাঁ, সবাই ঘুমাচ্ছিলাম। ফ্যান্টাস্টিক। আচ্ছা, ভ্যাম্পায়ার্স জিএফ আমাদের লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের অর্ণব 007 আমাদের এসএমএস করেছেন পটুয়াখালী থেকে। লিমা আমাদের এসএমএস করেছেন অ্যান্ড আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের নাজমুল এসএমএস করেছেন আমাদেরকে শারমিন, মিস্টার মিঠু এসএমএস করেছেন আমাদেরকে নিলয় ফ্রম ময়মনসিং, আমাদেরকে সুবীর এসএমএস করেছেন বাগেরহাট থেকে, আমাদেরকে যাত্রামুড়া এখান থেকে এসএমএস করেছেন মোহাম্মদ হাসান, ফাহিম নাটোর থেকে এসএমএস করেছেন। আরো অনেক এসএমএস আছে, তবে এসএমএস এর আগে আমি আরো একটা ঘটনা পড়ব, এবং সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফটিকছড়ি চিটাগং থেকে রেজাউল করিম, এবং তিনি আমাদের সাথে আজকে উপস্থিত নেই, তিনি আসতে পারেননি। আমি বলেছি এর আগে যে আসলে আজকে এমনিতেই একদম ঈদের আগে ভূত এফএমটা হচ্ছে, এবং যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা আসলে আবার যদি ঢাকা থেকে ফিরে যেতে চাইতেন তাহলে সেটা খুব ডিফিকাল্ট হতো তাদের জন্য, কারণ বাসের টিকিট, ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট কোনোটাই আসলে এই সময় মানে খুব দুষ্প্রাপ্য জিনিস হয়ে যায়। তো আমাদের এসএমএস করেছেন রেজাউল করিম, ইমেল করেছেন, এবং আমি সেই ইমেলটা পড়তে চাই। তিনি লিখেছেন যে আমার রেগুলার লিসনার অফ ভূত এফএম, শত ব্যস্ততার মাঝে রেগুলারলি আমি ভূত এফএম শোনার চেষ্টা করি। সময় স্বল্পতার কারণে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করা পসিবল নয় বলে আমি মেইল করলাম, পড়ে শোনালে আমি খুশি হব। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের গ্রামের একটি ঘটনা, যে ঘটনাটা গ্রামের প্রায় সবাই জানে। যিনি ঘটনাটা এক্সপেরিয়েন্স করেছেন উনি এখনো বেঁচে আছেন। ঘটনাটা 1983 সালের। আমাদের গ্রামের একজন ঢাকা থেকে বাড়ি আসছিলেন। উনি যখন নাজিরহাট ফটিকছড়ির একটি প্লেসের নাম সেখানে আসেন, তখন রাত 12টা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নাজিরহাট থেকে কোনো গাড়ি না পাওয়ায় উনি হেঁটে হেঁটে বাড়ি আসলেন। ওনার সাথে একটি ব্যাগ আর একটি লোহার পাতওয়ালা ছাতা ছিল। আমাদের গ্রামের নাম গোপালঘাটা, এবং মাইজ ভান্ডার থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে আমাদের গ্রাম। আর তিনি যেটা বলছেন সেটা হচ্ছে চারালিহাট নামক জায়গায় একটা জায়গা আছে, এবং সেই জায়গার আহমদিয়া নামে একটি হাই স্কুল আছে, এবং স্কুল থেকে সামান্য উত্তরে যাওয়ার পর পূর্ব দিকে যেতে হয়। উনি নাজিরহাট থেকে বাড়ির দিকে রওনা হন। ঝড় বৃষ্টির রাত হওয়ায় তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে তিনি আস্তে আস্তে মোটামুটি, মানে জায়গাগুলোর নাম খুব কঠিন, আমার কাছে খুব অপরিচিত, আমি সবগুলো জায়গার নাম বলতে পারছি না আসলে। তো তিনি যেটা বলছেন যে রাত 2টা বেজে যায়, যে জায়গাটা তিনি আসবেন সেখানে আস্তে আস্তে মোটামুটি রাত 2টা বেজে যায়। উনি আবার এরকম সিচুয়েশন সম্পর্কে সজাগ ছিলেন। ওনার সাথে কয়েক প্যাকেট সিগারেট ছিল, এবং তিনি সেখানে আসার পর থেকে উনি একটা সিগারেটের আগুন দিয়ে আরেকটি সিগারেট ধরাচ্ছিলেন। গ্রামের যেখান থেকে লোকালয় শুরু তার কিছুটা পথ আগে ওনার মনে হচ্ছিল কি যেন ওনার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অন্ধকারের জন্য ভালো করে কিছু দেখলেন না। উনি কিন্তু তখন পর্যন্ত সিগারেট ধরানো বন্ধ করেননি। লোকালয়ে প্রবেশ করার কিছুক্ষণ পর উনি পেছনে শব্দ শুনতে পান। পেছনে তাকিয়ে উনি প্রশ্ন করেন, কে? যাকে প্রশ্ন করা হলো উনি বললেন, আমি অমুক। যার সাথে ওনার দেখা হলো উনি ছিলেন ওনার শ্বশুরের বন্ধু, এবং শ্বশুরের বন্ধুর মতো একজন মানুষ। তাই ওনাকে দেখে যিনি বাড়ি আসছিলেন হাত থেকে সিগারেট ফেলে দিলেন, এবং মনে মনে খুশি হলেন যে এত রাতে এমন একজন সঙ্গী পাওয়া গেল। যার সাথে দেখা হলো উনি 10 বা 15 কদম আসার পর যিনি বাড়ি ফিরছিলেন তাকে বলছিলেন, জামাই আমাকে তোমার ছাতাটা দাও, আমি তো ভিজে যাচ্ছি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু উনি ছাতা না দিয়ে ওনার ছাতার নিচে আসতে বলছিলেন। কিন্তু একথা বলতেই উনি বললেন যে না থাক, বলে তিনি আসলেন না, এবং ব্যাগে ইম্পর্টেন্ট কাগজপত্র থাকায় কাগজগুলি ভিজে যাবে বলেই উনি ছাতার নিচে আসতে দিচ্ছিলেন না। তখন পর্যন্ত তার মনের অবস্থা এরকমই ছিল। যিনি ঢাকা থেকে বাড়ি আসছিলেন ওনার বাড়ি কাছে ছিল, এবং বাড়ির কাছাকাছি আসার পর শ্বশুরের বন্ধু স্থানীয় সেই ব্যক্তিটি একটু এগিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলো। ওনার অর্থাৎ যার সাথে দেখা হলো, ভাই দুটো নাম বলে দিলে খুব ভালো হতো আসলে। আচ্ছা, তুমি বাড়ি যাওয়ার পথে একটি
খাল ছিল এবং খালের ওপর একটা ব্রিজ ছিল। ব্রিজের ওখানে আসার পর মানুষটি ব্রিজ পার না হয়ে খালের পাড়ে ওনাকে যেটা করলেন সেটা হচ্ছে যে বললেন যে অনুরোধ করলেন যে আমাকে খালটা পার করে দাও, এবং খালটা পার করে না দিতে পারলে মানে আমার একা যেতে মানে ভয় লাগছে বা সম্ভব হচ্ছে না, এবং খালের পাড়ে গেলে ওনার বাড়ি অনেক কাছে হয়, সুতরাং খালের ওদিক দিয়ে যাওয়াই তার সুবিধা হবে। এবার উনি অপারগতা প্রকাশ করলেন এবং তিনি বললেন যে ঠিক তার কিছুক্ষণ পর যখন একটু করে বিজলি চমকালো তখন উনি দেখতে পেলেন যে যার সাথে উনি এতক্ষণ পর্যন্ত আসছিলেন ওনার শরীরে লম্বা লম্বা কেশ। তখন উনি ঘটনাটা কি বুঝতে পারলেন, কিন্তু উনি যেন বুঝতে না পারেন সেটা ওনাকে বুঝতে দিলেন না, এবং তিনি বললেন যে আপনি যাইলে যান, না যাইলে যেন না, বলে পেছন দিকে খুব দ্রুত হাঁটা শুরু করলেন। ওই জিনিসটা তখন বলল, ও জামাই তুমি কি রাগ করছো, এবং এই কথা বলতে বলতে ওনার পেছন পেছন আসতে লাগলো। এইভাবে অনেক কষ্টের পর উনি ওনার বাড়ির উঠান পর্যন্ত এসে এবং দরজায় এসে মা বললেন এবং তারপরে অজ্ঞান হয়ে গেলেন। এরপরে তার কিছুই মনে নেই। সকালে ওনার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং আল্লাহর অসীম রহমতে তিনি এখন ভালো আছেন। দুটো নাম দিয়ে দিলে খুব ভালো হতো, ইমেলটা পড়তে একটু ঝামেলাই হয়েছে। যারা শুনছিলেন তাদের কাছে অনেক সরি আমি। আচ্ছা, আমি কিছু SMS পড়বো। SMS এর আগে আমরা কোনো ব্রেক দরকার আছে মনে হয় না। ওকে, সো সাদ্দাম আমাদেরকে সাদ্দাম লিখেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সালাউদ্দিন, ফার্স্ট SMS। প্রিয়াঙ্কা আমাদের SMS করেছেন, অনেকদিন পরে তিনি রেডিও ফুর্তি শুনছেন, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে ভূত বাবা SMS করেছেন এবং আমাদেরকে নওশিন SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে মাসিলা ধানমন্ডি থেকে। SMS করেছেন খুলনা থেকে মুক্তা আচল, SMS করেছেন খুলনা থেকে। তুলিব আমাদের SMS করেছেন। সাব্বির SMS করেছেন। রাব্বি, বৃষ্টি, সাইফুল, রাহেলা SMS করেছেন আমাদের সিলেট থেকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন মাহিন সহ আরো অনেকে। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে যাব। আমাদের প্রথম যিনি ঘটনা বলেছিলেন, আপনার নামটা বলবেন, যেহেতু চেহারা দেখা যায় না বারবার নাম বলতে হয় আর কি। থ্যাংক ইউ রাসেল ভাই। ওয়েল আই এম ব্যাক अगेन, সানজির। সো রাসেল ভাই যে লাস্ট ইমেইলটা পড়েছিলেন ওইটার কন্টিনিউশনে আমি আরেকটা আমার এক্সপিরিয়েন্স আমি এক্সপ্রেস করব। সো দ্যাট ওয়াজ লাইক বাহাদুরপুরের নাম তো সবার জানা আছে আমার মনে হয়, ফরাইজি আন্দোলন যে শুরু হয় বাহাদুরপুর, তো ওখানকার ওই বংশের লাস্ট পীর সাহেব ছিলেন, এখন নতুন কে আসছেন আমি জানি না, ওনার শরফুদ্দিন আহমেদ জোনায়েদ, উনি আমার খালু হন, ডিরেক্টলি না মানে আমার চাচির বোনের হাজবেন্ড। সো ওনাদের সাথে আমরা খুব ক্লোজ ছিলাম। সো ঘটনাটা হয়েছে এরকম, উনি মারা যাওয়ার পরে তো আমরা তার জানাজায় শরীক হওয়ার জন্য বাহাদুরপুর যাই, আমরা সবাই ফ্যামিলি আরো অনেকজন মেম্বার ছিলেন, সবাই আমরা বাহাদুরপুর যাই। তো উনার বাবা পীর হওয়ার মানে বাবা পীর ছিলেন, নেক্সট পীর উনার বাবার পরে উনি হলেন। আচ্ছা, তো উনার লাশটা যে ঘরে রাখা হয়েছিল ওইটা হচ্ছে উনার বাবার পরে পারমিশন ছিল যানেক্সট পীর যে হবে উনি ঢুকতে পারবেন, এছাড়া সাধারণত কেউ ঘরে ঢুকতো না। ওনার ওই ঘরে জিনের বাদশার সাথে যারা এনশিয়েন্ট টাইম থেকে যারা আছে তার সাথে উনারা কনফারেন্স করতেন ওই ঘরে, ওই পীর সাহেব ওই বংশের। সো উনার লাশটা ওই ঘরে রাখা, ঘরটা ছিল অ্যারাউন্ড পাশে লম্বায় হয়তো 10 হাত হবে আর পাশে হয়তো 6 হাত বা 7 হাত এরকম আয়তন হবে। তো মানে খুব কষ্ট করে 7 জন থেকে 8 জন লোক ওই ঘরে দাঁড়াতে পারে, আর পাশে তো খাটিয়া রাখা, যেখানে ওনার যে খাটিয়াতে ওনাকে শোয়ানো হয়েছে। তো রাতে অ্যারাউন্ড তখন 2টা কি 3টা বাজে, এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, 2টা কি 3টা বাজে। তো আমাদের বলা হলো যে হঠাৎ ওনার ছোট ভাই এসে বললেন যে বাবা আপনারা সবাই বের হয়ে আসেন এই ঘর থেকে, মাদ্রাসার ছাত্ররা ওনার সাথে দেখা করতে আসবে। আমার কাছে প্রথমে একটু খটকা লাগলো যে 2টা 3টার সময় সাধারণত মাদ্রাসার ছাত্রদের থাকার কথা না, এটা কোনো পসিবিলিটি না। মাদ্রাসার ছাত্ররা সাধারণত খুব সকাল মানে আর্লি তারা ঘুমায় যায়। তো আমরা সবাই বের হয়ে আমি বাইরেই দাঁড়াইছিলাম, তো আমাদের একটু দূরে সরায় দেওয়া হলো ওই ঘর থেকে। আর এর আগে একটা কথা বলেনি যে ঘরের ঢোকার দরজা একটা, বের হওয়ার দরজা একটা, আর কোনো জায়গা মানে আর কোনো রাস্তা নেই বের হওয়ার। আমি দেখছি যে সারি ধরে মানে মোর দেন 100 হবে, মোর দেন 100 ছাত্ররা ঢুকতেছে ভিতরে। এতজন ওখানে থাকার মানে আমি দরজার থেকে ধরেন অ্যারাউন্ড 20 স্টেপস দূরে
দাঁড়ানো, একটু ক্লিয়ার দেখা যাইতেছে। তো আমি দেখতেছি যে মানে ঢুকতেছে কিন্তু তারা বের হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি যে হয়তো ওখানে অন্য কোনো রাস্তা আছে বের হওয়ার। ওকে ফাইন, আমি ওটা অ্যাভয়েড করছি। পরবর্তীতে যেটা হলো, সকালে জানাজার সময় দেখা গেল যে পুরা বাহাদুরপুর ঘুরছি আমরা, মোটামুটি ঘোরা হয়েছে। কবুতর খুব কম দেখা গেছে। ওনার জানাজা হয় হচ্ছে আপনার আসরের ওয়াক্তের সময়, আসরের নামাজের পরে ওনার জানাজা হয়। দেয়ার বিলিয়ন্স অফ কবুতর, মানে এত কবুতর আমি পুরা বাহাদুরপুর সারাদিন ঘুরেও দেখিনি। হোল ডে আমি ওখানে স্পেন্ড করছি, বাট আমি সারাদিনে এত কবুতর দেখিনি। গাছের পাতা দেখা যাচ্ছিল না, এত কবুতর ছিল। যাই হোক, আমরা জানাজা শেষ করে এসে পড়ি। রাত আমার চাচাতো ভাই, আমরা জয়েন্ট ফ্যামিলি, তার আগে বললি আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা সব চাচারা একসাথে থাকি। ওকে। তো আমার চাচাতো ভাই, ওর নাম হচ্ছে সাদিক শাফাত, তারা ওখানে থাকে, মানে তারা আমাদের সাথে থাকে। তারা ওখানে রাত্রে তারা নাইট স্টে করে, তাদের আরো ফ্যামিলি মেম্বার, আরো খালারা ওনারা নাইট স্টে করেন ওই বাসায়। তো ওরা রাতে ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিল। সো মেইন যে তাদের যে বাড়ির যে দরজাটা ওটা বন্ধ ছিল, যার ফলে ওরা পাশে আরেকটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি ছিল। ফর সাম রিজন, মেবি হয়তো কোনো একটা রিজনে ওই ঘর মানে কনস্ট্রাকশন কাজ বন্ধ হয়েছিল, কাজ আর কন্টিনিউ করা হয়নি। তো ওই ঘরটা তারা মানে নাইট স্টে করার জন্য ঢুকে, তো হালকা একটা আলো আসতেছে আশেপাশের বাড়ির থেকে। ঘরটা অন্ধকার ছিল না, সরি, একটা লাইট ছিল ওই ঘরে, একটা লাইট ছিল, খুবই কম পাওয়ারের একটা লাইট ছিল। তো ওরা সাধারণত ইয়াং কিডস যা করে, ছোট মানে দেওয়ার লাইক 7-8 পরে, তখন তারা যা করে তারা ওইভাবে ফান করতেছিল। যাই হোক, দ্য থিং হ্যাপেন, কিছুক্ষণ পরে তারা হঠাৎ করে নোটিস করলো, আমার ছোট ভাই সাদিফ, ও নোটিস করলো যে ওর পাশ দিয়ে মানে একটা শ্যাডো খুব ফাস্ট, লাইক লাইটনিং স্পিড, এরকম স্পিড একটা শ্যাডো তারা ক্রস করছে। একটা করার পরে তার কিছুক্ষণ পরে আরো কয়টা ক্রস করছে, এবং দে ওয়ার লাইক ক্রসিং লাইক দিস, মানে এভাবে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন যেভাবে হয় আর কি, মাঝখান দিয়ে ক্রস করতেছে বা পাশে দিয়ে ক্রস করতেছে, এরকম ভাবে তারা ক্রস করতেছে। তারা ভয় পেয়ে যায়। হঠাৎ করে তাদের কানে আসে ছাদের মধ্যে খুব জোরে জোরে বাড়ি দিচ্ছে, এবং খুব জোরে জোরে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এবং তারা কয়েকজন চিল্লায় চিল্লায় বলতেছে যে হাজী সাহেব আপনি ঘুমায় পড়ছেন, এভাবে তারা চিল্লাচিল্লি করছে, এবং তারা কিছু তারা কোরআন তেলাওয়াত করতেছে। আমি তো এসে পড়ি সন্ধ্যা, মানে জানাজা শেষ করে আমরা সাথে সাথে রওনা দিয়ে দিই। পরের দিন সাদিক আমাকে ফোন দিল এবং দিয়ে বলল যে ভাইয়া, মাদ্রাসা যে ছাত্ররা ওই সময় ঢুকতেছিল ওই ঘরটাতে, তুমি কি নোটিস করছিলা? বললাম যে হ্যাঁ নোটিস করছি। 2টার সময় তো মাদ্রাসার ছাত্রদের আসার কথা না। তো বললো যে ভাইয়া এটা আমিও নোটিস করছি, বাট আমাকে পরে ওই ওনার ছোট ভাই যিনি আমাদেরকে ওই ঘর থেকে সরিয়ে দিয়েছিলেন, উনি বললেন যে, উনি আমাকে বলছেন যে এই ছাত্ররা ছিল জিন। ওরা মানে মাদ্রাসার ছাত্রদের রূপ নিয়ে তারা ওনার সাথে দেখা করতে আসছিল। আর জানাজার সময় যে কবুতর দেখছো ওগুলো সব জিন ছিল, তার জানাজায় শরীক হতে আসছিল। তারপরে আরেকটা কথা বলি, এটা হচ্ছে আপনার ওই বাহাদুরপুরের ওই যে মাদ্রাসাটা, ওটা অনেক বড় মাদ্রাসা, ওইটাকে জিনদের, আমাদেরকে ওইভাবে বলা হয়েছে যে ওটা জিনদের ইউনিভার্সিটি, ওকে, লাইক দিস। আচ্ছা। আর ওনাদের ওল্ড টাউনের যে বাসা, ওইটাকে আরেকটা ইউনিভার্সিটি বলা হয়, জিনা ইউনিভার্সিটি। ইয়েস, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারা আমাদের মধ্যে স্টাডি করে, বাট মানে তারা হয়তো ওই লাইনে স্টাডি করে, আমরা হয়তো I wonder what they study. সত্যিকারের। ওকে, সো আমরা কিছু SMS পড়ে ফেলি। এর মধ্যে SMS পড়ি। ঋতু আমাদের SMS করেছেন, জিবরান ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আই এম এ ভেরি বিগ ফ্রেন্ড। আচ্ছা, ফ্যান মনে করেছিলাম, ফ্রেন্ড বলে দিচ্ছে। হ্যাঁ, আমি তো বড় ফ্রেন্ড, মানে আজ মোটা না। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বাহাদুরপুর মাহমুদুল হাসান বাহাদুরপুর থেকে লিখেছেন, এবং আমাদেরকে SMS করেছেন পাগলু সিলেট থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন এলানা, আমাদেরকে SMS করেছেন SK রনি ফ্রম শনির আখড়া, এবং আজকের ঘটনা শুনতে অনেক মজা পাচ্ছেন। আমাদেরকে SMS করেছেন শামস
যে এবং আমাদেরকে এসএমএস করেছেন অর্নি ফ্রম খুলনা, এছাড়াও হ্যাঁ অর্নি খুলনা থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি পল্লব, এছাড়াও মামুন আমাদের এসএমএস করেছেন সিএমএইচ থেকে তিনি এসএমএস করেছেন আমাদেরকে, সিজিন এবং আকাশ এসএমএস করেছেন আমাদেরকে এক্সেপশনাল ভূত মতিঝিল থেকে, এক্সেপশনাল ভূত আমাদেরকে রনি মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন, রুবেল আমাদের এসএমএস করেছেন ঘোস্ট কিলার, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শাওন টঙ্গী থেকে, লাকি ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, ধানমন্ডি ভূতের গলি থেকে আর কি, আমাদেরকে এমলেইস শুভ্র এসএমএস করেছেন আমাদেরকে প্রিন্স, এছাড়াও স্মার্ট বয় সজীব সহ আরো অনেকে। তো আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তাদের কাছ থেকে একটা ঘটনা শুনবো, তবে তার আগে আমাদেরকে ছোট্ট ব্রেকে যেতে হবে, ফিরে আসছে একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি এফএম। ঘড়িতে সময় রাত 1:22। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি যদি আমাকে এসএমএস পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাকে এসএমএস পাঠান, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এয়ারটেল বা যে কোনো আপনার নাম্বার থেকে আপনি আমাকে এসএমএস পাঠাতে পারেন। আর আপনি যদি আপনার ঘটনাটি বড় হয় এবং আপনি যদি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, বা আপনি যদি আমাকে যদি চান যে আমি আপনার ঘটনাটি পড়ে শোনাই, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের অ্যাড্রেসে সেই ঘটনাটি পাঠাতে হবে, এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দেই, BHTTFM@radioforti.fm। এখানে আপনারা ইচ্ছা করে আপনাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। অবশ্যই কোনো ভুতুরে ফোন নাম্বার দেবেন না, যে ফোন নাম্বারে কখনোই আপনাকে পাওয়া যাবে না। আর আমাকে অলি এছাড়াও এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করেছেন আমাকে, মানে যারা তাদের এসএমএস গুলো আমি একটু পরে আসছি। আপাতত আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে ছোট্ট করে একটা ঘটনা শুনে আসবো। একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করছি। আপনার নামটা একটু বলবেন? আমি জয়, লস টুকে আসছিলাম, সিটি কলেজে ফার্স্ট ইয়ার পড়তেছি। সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছেন, কেমন আছেন? এই তো ভাই আছি, ভালো আছেন? ওকে ফাইন। একটা কথা বলতেছিলাম। হ্যাঁ প্লিজ। লাস্ট শনিবার আমার নানা ভাই মারা গেছে, সো সবাইকে একটু প্রে করতে। অবশ্যই, আমিও নিজেও দোয়া করি এবং আশা করছি যে তিনি যেখানেই থাকুন অনেক শান্তিতে থাকবেন, সেটাই আশা করছি। এন্ড প্লিজ। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে লাস্ট উইক আসার পর আমার একটা ফ্রেন্ড তার ঘটনাটা আমাকে শেয়ার করে, যেটা তুমি হয়তো শেয়ার করতে পারবা। ওকে। ঘটনাটার প্লেস আর নামটা আমি বলতেছি না, কারণ ও রাব্বু না করছে। প্লিজ। ঘটনাটা স্টার্ট হচ্ছে আঙ্কেল যখন বিদেশে থাকেন, সো আঙ্কেল বাংলাদেশে আসার পর উনি একটা নতুন প্লেস কিনে উনি যা শোনার জন্য একটা বাড়ি বানাবেন। তো বাড়িটা উনি একটা জায়গা পছন্দ করলেন, তো ওটা ছিল টিন শেড বাড়ি করা। উনি প্রথমে যে অনেকে না করলো যে কিনো না, আশপাশে এরিয়ার কিছু মানুষও তারা বলছে বাড়িটা ভালো না, কিনো না। তো উনার প্লেসটা এত বেশি পছন্দ হলো যে উনি একদম কিনে ফেললো। তো কিনার পর উনি চিন্তা করেন যে এখানে বিল্ডিং বানাবে। সো উনি ওনার টিন শেড বাড়িটা ভেঙে উনি বিল্ডিং বানাবে। টিন শেড যখন ভাঙে তখন মাটি খোঁড়ার পর উনি 2টা ডেড বডি পেয়েছে। ওকে। সো ডেড বডি পাওয়ার পর এখন যাই হোক ওটাকে আবার করছে, কবর দিয়ে দিছে। তো তারপর উনি বিল্ডিং বানাচ্ছেন। সো বিল্ডিং বানানোর সময় যেটা হয়েছে যে ওনার ওয়ার্কার যারা ছিল তারা মাঝে মাঝে একটা ডিম দেখতো যে একটা মেয়ে সুইসাইড করতেছে, জাস্ট ফ্যানের সাথে দড়ি বেঁচে সুইসাইড করছে। দড়ি ওন আর কি। সো এইটা দেখার পর আসলে তাও অনেক ওয়ার্কার কাজটা ছেড়ে দেয়, অনেক কষ্টে করছে, বিল্ডিংটা লাস্ট পর্যন্ত শেষ করলো। করার পর ওনারা থাকতেছে। তো বিল্ডিং এর ওনাদের ফ্ল্যাটটা ছিল অ্যারাউন্ড 3000 স্কোয়ার ফিট, সো অনেক বড়, প্রায় 7-8টা বেডরুম। তো একটা বেডরুম নিয়ে মেইনলি প্রবলেমটা ছিল, ওটা আন্টি থাকতেন, ওইটাই মাস্টার বেড ছিল। আর মেইনলি যেটা ওটা হচ্ছে ওই যে ডেড বডিটা পাচ্ছে এবং ওই বেডরুমটা বরাবর আর কি। সো ওই বেডরুমে অ্যাকচুয়ালি কোনো সবাই যে ঘুমাতেই ডিমটা দেখতে পেত। এবং এই ডিমটা ছাড়া আঙ্কেলে আরো কিছু প্রবলেম হতো, যেমন আঙ্কেল ঘুমালে একটা ডিম দেখতেন যে 2টা মহিষ তার গেটে বাঁধা, এবং ঈগল পাখি যেটা ওটা এত বড় যে একটা মহিষকে জাস্ট টান দিয়ে উড়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ডিম তিনি প্রায় রেগুলারই দেখতেন। আচ্ছা। আর ওনার যে ছেলে আমার ফ্রেন্ড, সে 2-3 দিন দেখলো যে তাদের বাথরুমে উনি রাতে বেলা যখন হচ্ছে দরজা খুললো যে ব্লাড ছিটে আছে। এবং প্রথম 2 দিন সে সেন্সলেস হয়ে যায়, পরে এসে কেউ কিছুই পায় না। আচ্ছা। আর আন্টি আরো কিছু বেসিক্যালি প্রবলেম পাইতো যে উনি শেপ দেখতো ওনার ওই রুমটাতে,
লম্বা, খুব লম্বা, পাকড়ি পড়া এবং সাদা, ফেস বোঝা যেত না, বাট কিছু একটা লম্বা শেপ। এবং 2 বা 1 দিন উনি যেটা দেখছে যে ওনার খাটটাও প্রচন্ড ভাবে ভাইব্রেট করছে। আর আচ্ছা। ওই ফ্রেন্ডের বড় ভাই যে ছিল, তার একদিন মানে ওই বাসায় গেস্ট আসছে, তো ওই রুমে ঘুমাতে হয়েছে। তো এই প্রবলেমের পর ওই রুমে কেউ ঘুমায় না। তো আচ্ছা। যখন ওই ঘুমাইছে, তো ও যে মানে ওই বড় ভাই যেটা ফিল করলো যে ওর মাথায় কেউ চুলে হাত বুলা দিচ্ছে, খুব Okay. সুন্দরভাবে হাত বুলা দিচ্ছে। তো ও প্রথমে এটা ইয়ে করে নেই যে ওর নানি আসছে, নানু আসছে। তো নানু হয়তো এটা করে দিচ্ছে, কারণ ওর নানু মাঝে মাঝে এটা করে দেয়। আচ্ছা। তো প্রথমে এখানে অনেকক্ষণ করার পর ও যখন মাথায় হাত দিল, তখন সে যেটা বুঝলো যে হাতের উপর মানে লোম, আচ্ছা। লোমের মতো লোমশ। সো এটা দেখার পর ও একদম মানে পিছনে ফিরে তাকায় যে কি ব্যাপার। তখন ও সেম শেপটা দেখে যেটা ওর মা দেখছিল, হুম। সাদা আলখালা পরা আর মাথায় পাগড়ি। আচ্ছা। অন্ধকারে ফুল ফেসটা বুঝে না, বাট একটা শেপ বুঝে। তারপর সে ওইখানে একদম জোরে চিৎকার দেয় এবং সেন্সলেস হয়ে যায়, সে মানে প্রচন্ড ভয়ে। হুম। তারপর সকালবেলা যখন কেউ জিজ্ঞেস করে, তখন সবার এক কথা, আসলে তুমি কিছু অনেক হ্যালোসিনেট করছো। তারপর এটা নিয়ে হুজুরের সাথে কথা বলা হয় যে কি ব্যাপার এরকম। তখন হুজুরের মানে আশপাশে কয়েকজন বলে যে আসলে আপনাকে তো না করছিলাম, বা এটা ইয়ে করেন না, আপনি তো শুনেন না। তখন হুজুর বলে যে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এখানে হয়তো কোনো খারাপ কিছু ছিল, হুজুর আর ফুল ডিটেল বলে নাই। হুজুর বলছে এত কিছু আপনার ইয়ে করার দরকার না, আপনি শুধু এটুকু করেন, যেহেতু আপনাকে বলছে মানে স্বপ্নে দেখেন যে 2টা মহিষকে নিয়ে যায়, আপনি 2টা মহিষ ইয়ে করে দেন, স্যাক্রিফাইস করেন, মানে জবাই করে গরিবদের ভিতরে ইয়ে করে দেন। সো উনি এটা করে বাড়ি বন্ধ করে। বাট প্রবলেম তখনও ফুললি যায় না, হুম। ওই ব্লাড দেখার ব্যাপারটা ছিল। তারপরে 1বার বা 2বার দেখছে। হুম। তো হুজুরকে আবার এটা বলার পর হুজুর বলে যে, হুজুর মানে একটু টাইম নিয়ে পরে বলে যে আপনি আবার সেম কাজটা করেন। আচ্ছা। এবং তখন আবার 2টা মহিষ তারা ইয়ে করে স্যাক্রিফাইস দেয়। তারপর যেটা হয় যে মেইনলি প্রবলেম কিছুটা কম হয়, বাট ওই যে শেপ দেখাটা ওটা মাঝে মাঝে অনেকে বাড়ির বাহিরে দেখতো। বাহিরে বলতে যে মানে বাউন্ডারিটা ছিল ওই বাউন্ডারির বাহিরে, এবং বাড়িটা 2বার 3বার বন্ধ করছিল, বাট ইয়ে হয়। এবং লাস্ট টাইম হুজুর একদম খুব চেষ্টা করে যে কিছু একটা করে দিছে, এবং তারপর থেকে আসলে বাড়িতে প্রবলেম হয় না, বাট বাড়ির বাহিরে ওই শেপটা মাঝে মাঝে আঁকে এবং ভাইয়া দিচ্ছে। ওকে, ফাইন। সো এই ছিল ঘটনা। আমাকে SMS করেছেন ফুল। Interesting, very হ্যাঁ, interesting. বেশ ইন্টারেস্টিং। এবং এরকম ঘটনা মানে একটা নতুন বাড়ি বানানোর পর যদি এরকম সমস্যা হয়, তাহলে আসলে মানে ভয়াবহ ব্যাপার আর কি। আসলে সত্যি এরকম ব্যাপার। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আজকে যারা এই মুহূর্তে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপন জনের সাথে ঈদের ছুটি কাটাতে, তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে গ্রামে তো এই ধরনের ঘটনাগুলো বেশি শোনা যায়। সো সেই ঘটনাগুলো আপনারা অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন, এবং আমরা সেই ঘটনাগুলো আপনাদের কাছ থেকে শুনতে চাই, সেই ঘটনাগুলো জানতে চাই। আমাদেরকে ইমেল করবেন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। এছাড়াও আমি চাই যে রাস্তাঘাটে যেখানেই হোক না কেন প্যারানর্মাল অনেক ঘটনা আপনাদের সাথে ঘটুক, এটাতে আপনারা ভয় পাবেন ঠিকই। হ্যাঁ, আমি সত্যি চাই ঘটুক, নাহলে আমি ঘটনা পাবো কোথায়? আমাদের যে এডিটর, আমাদের ভোটিসের যে এডিটর, ও আমাদের সাথে খুব এক্সাইটেড হয়ে কিছু একটা হতো। সো এখন ও দেখি যে পুরো একদম বাস নিয়ে কতগুলো ইয়ে দিয়ে হাইওয়ে চলে যায় ইনভেস্টিগেট করতে সবকিছু। তার কোনো এখন ভয় নাই? ভয় আছে, কিন্তু আমাদের ও একদিন আসবে বলছিল যে আমাদের হেডকোয়ার্টারে কতগুলো ওর এক্সপিরিয়েন্স আছে। আমরা সারা এডিটিং করি তো আমরা কয়েক সময়, সো ওকে দিয়ে আমরা চলে যাই যে এই পার্ট এডিটিং করো, তারপর তুমি এসে আমরা পরে এসে চেক করবো। সো আমি একটা জিনিস, কতগুলো জিনিস বলবো। যারা বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে বিশেষ করে যারা যাচ্ছেন বা নিজেরা যারা গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন, তাদেরকে বলবো রিয়ার ভিউ মিররের দিকে তাকাবেন না, ড্রাইভার বাদে, এবং পেছনের সিটের দিকে তাকানো ঠিক হবে না। আপনারা প্রথম ঘটনাটা অবশ্যই শুনেছেন, এবং এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো আমি আসলে হয় কি এই জিনিসগুলো বললে আরো বেশি তাকাবেন, এটা আমি জানি। সো এরকম ঘটনা আমাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আমি চাইবো যে আপনারা অবশ্যই অবশ্যই সে নতুন ঘটনা নিয়ে আসেন আমাদের কাছে, এবং ইমেল করে পাঠান। ইনফ্যাক্ট আপনারা যদি ইমেল না পাঠান তাহলে এই প্রোগ্রামটা আসলে কিছুই থাকে না, কারণ আপনারা ঘটনা দেন বলেই প্রোগ্রামটা আমরা রান করতে পারি। আর যারা SMS পাঠাচ্ছেন এত রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, হয়তো অনেকে, আমি দেখেছি যে অনেকেই বলছেন যে এখনো ট্রেনের জন্য ওয়েট করছেন, সেখান থেকে মেজাজ খারাপ করে তারপরে যে আমাদের সঙ্গে SMS এ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আমাদেরকে শুনছেন এবং এখনো পর্যন্ত SMS পাঠিয়ে যাচ্ছেন, সেজন্য অশেষ ধন্যবাদ। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে জিবরানের মৃত আত্মা
আল্লাহ। আমাকে এসএমএস করেছেন, এখনো এসএমএস মনে করেছেন নেই, আমাকে মেরে ফেলা হচ্ছে। মুস্তাফিজুর, আমাকে এসএমএস করেছেন সিলেট থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ইমরান ফ্রম চিটাগং, আমাদেরকে অর্থহীন শুভ্র এসএমএস করেছেন, ফারুক আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে মামুন ফজল সিলেট থেকে এসএমএস করেছেন, আমাদেরকে অর্পা এসএমএস করেছেন কলাবাগান থেকে, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি রাফসান এসএমএস করেছেন শ্যাডো এসএমএস করেছেন, তুষার এসএমএস করেছেন আমাদেরকে প্রিয় নেত্রকোনা থেকে, এছাড়াও আমাদেরকে হলি ডেভিল সহ আরো অনেকে এসএমএস করেছেন। So, Holy আমরা Devil। আমরা Thank you. আরেকটা ঘটনায় যাই, তাই না? হ্যাঁ, আমার দুটো ফ্রেন্ড নিয়ে এসেছি আমি তার আগে একটা আজকে। ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেকে হ্যাঁ একটা ছোট্ট কটা break break এ যাই। আছে আমাদের? একটা ছোট্ট ব্রেকে যাই, তারপরে ফিরে আসছি একটু পরে। And stay tuned to Radio Furti and don't stop the Furti. এখন তো সময় রাসেল আছি সাথে, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, এবং আমাদের সঙ্গে সাউন্ডে আছেন মাসুম, আছেন ভৌতিক স্ট্রিমের জিবরান ভাই এবং আরো অনেকে। সো আমরা এতক্ষণ ধরে এসএমএস পড়ছিলাম, এবং এসএমএস পড়ার পরে আমরা এখন সরাসরি একটা ঘটনায় চলে যাই নাকি? আপনারা চিনবেন, যাই না আপনি চিনবেন নাকি? Okay. আননোন খুব এরা, মানে মিউজিশিয়ান তো এখনো ফেমাস হয়নি আসলে। অর্ণব আছে, সবাই তো অর্ণবকে চিনে। অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস আমেরিকা ট্যুরে গিয়েছিল, তাদের ওয়ান অফ দ্য ব্যান্ডমেটস অলরাইট, সো আমরা হ্যালো জিবরান, হ্যালো টু অডিয়েন্স, ভূতিস্তের যত অডিয়েন্স আছেন, এন্ড আমার ফ্রেন্ড আমার সাথে আরেকজন এসেছেন যার নাম হচ্ছে আসিফ। সে রিসেন্টলি টাক করে ফেলেছে মাথা, সো টাকলা আসিফ। উনি সিঙ্গার আসিফ না? No, not singer Asif. This is he also sings. ওকে You sing করেন। ওকে, সো আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা আমারই বাসায় ঘটেছিল। বাসাটা কোথায়? ঢাকা বা ঢাকার বাইরে এরকম? না, খিলগাঁও চৌধুরী পাড়ায়। ওকে, জিবরান বলো। শিওর। আপনারা যদি বিলিভ না করেন প্লিজ ফিল ফ্রি। ওকে, না, এটা আনবিলিভেবল কিছু না। আমি হচ্ছে ভূতে একদমই বিশ্বাস করি না। প্রথমেই বলে নিচ্ছি যে আমি যখন ছোট ছিলাম, ক্লাস 8-9 ছিলাম, তখন আমার দাদি আবার অনেক জিন ভূত অনেক বিশ্বাস করেন। তো সে বাসায় একজন পীর নিয়ে আসছিলেন, আচ্ছা। জিন ডাকে যাবে, তাকে দিয়ে আমাকে অনেক কি জানি একটা আছে না যে থালা পড়ায়, থালা মানে বাকি চালান দেয় বা বাকি চালান দেয়, এরকম কি কি টাইপের কাহিনী কিছু আছে, একটা আমি আছে। ভুলেও গেছি কি কি করছে সে, বাট পিপল স্টিল রিমেম্বার। Oh really? I'm that young? Thank you Jibran. Anyway, তো তখন আর কি এরকম অনেক কাহিনী টাহিনী করে সেই হুজুর পীর whoever that was, সে বললো যে আমার সাথে বলে একটা ফেরেশতা আছে। Thank you very much God, Allah. I don't believe it for a second. Oh really? You don't? Anyway, so উনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আমার সাথে বলে ফেরেশতা টাইপের সামথিং আছে, খুবই পজিটিভ একটা এনার্জি আছে। অ্যাজ এ রেজাল্ট আমি ভূত জিন এরকম নেগেটিভ কিছু এনার্জি দেখবো না, আচ্ছা আমার আশেপাশে মানুষ দেখলে আমি দেখতে পাবো না। আচ্ছা, তা আব্বু আম্মু তো অনেক হ্যাপি। Happy. ওয়াও, Definitely. Happy হওয়াই উচিত। বড় মেয়ের সাথে এত ভালো একটা এনার্জি আছে, ওকে খুব প্রেস টেস করে টোরে, তারপরে তাও এই যে ভূত মার্কা মানুষের সাথে দেখা হলো, জিবরান যেরকম আছেন, যাই হোক। সো ইন দ্য এন্ড অফ দ্য ডে, তারপর যখন এরকম একটা কাহিনী আমার সাথে ঘটলো, তখন আই রিয়েলি কোয়েশ্চেনড ওই পীরের কথা, যে এরপরও কেন এরকম দেখলাম। আচ্ছা, সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, আমি একদিন রাত্রে, আমি একা ঘুমাই, একদমই একা, ছোট থেকে আই রিয়েলি লাইক মাই প্রাইভেসি। সো আমি যে রুমটাতে ঘুমাই, আমাদের বাসার সামনে একটা বিশাল ঝিল, অনেক বড় ঝিলপাড়, বাসাটাই হচ্ছে ঝিলপাড়ে, আচ্ছা। খিলগাঁও চৌধুরী পাড় ঝিলপাড় বললে এক কথায় মানুষ চিনে। তো আমার রুমটার সামনে কোনো গ্রিল নাই, জাস্ট বারান্দাটা, বড় বারান্দা, ঝিল, আগের বাসা যেরকম থাকে। তো আমার রুমটা জাস্ট ঠিক সামনে, যেহেতু ঝিল, সবসময় সবাই বলে যে এত সাহস করতে তোমার, যেরকম ঝিলের পাড়ে থাকো, কত ঝিল টিন ভূত টুতের কাহিনী শুনছি আমরা, আল্লাহর নাম নিয়ে ঘুমালে কিছু হয় না। ভালো কথা, ঘুমাচ্ছি। ইটস বিন অ্যাট লিস্ট কত
8-9 ইয়ার্স একা ঘুমাচ্ছি, কোনো বোন আম্মু কেউ সাথে ঘুমাচ্ছে না। সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, আমি শিওর আপনারা এই জিনিসটা এক্সপিরিয়েন্সের সাথে পরিচিত, এটাকে স্লিপ প্যারালাইসিস বলে, যেটাকে বোবা ধরা এটাকে বলে, রাইট? এটা আমার অনেক হয়। এটা যারা অনেক স্ট্রেসের মধ্যে থাকে তাদের বেশিরভাগ হয়, কারণ ওই ব্যাপারটা হচ্ছে পুরো ভেইনস গুলা ফ্রম হেড টু টো, ভেইন গুলো যখন প্যারালাল হয়ে যায় আর পুরো ভেইন গুলো একসাথে মানে বডিটা শাট অফ করে থাকে। বডি শাট অফ করার পরে যখন ব্রেইন ঠিকই কাজ করতে থাকে, কারণ আমরা স্বপ্ন দেখতে থাকি, কিন্তু বডি শাট অফ করে ফেলে সো দ্যাট আমরা ড্রিমটাকে এনাক্ট না করি। মানে স্বপ্ন দেখতে দেখতে আমরা যেন স্বপ্নের সাথে সাথে উঠে অনেকে আছে খায়, মানুষ মারে, ড্রাইভ করে, স্লিপ ওয়াকিং করে, অনেক কিছু করে। তো এটা যেন না করে, যেন আমাদের ব্রেইন নিজে থেকে বডি সব মাসল গুলোকে শাট অফ করে ফেলে। তো এই জিনিসটা যখন আউটলাস্ট করে ইভেন ঘুমের পরেও, তখনই বোবা ধরে। এইটা আমার অনেক হয়। তো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, আমি রাত্রে ঘুমাচ্ছি ভালো কথা, এন্ড আমি রাতে একটা বাজে রুটিন হয়ে গেছিল মাঝখানে। তো 3:30টার দিকে আমি হঠাৎ করে ঘুম ভেঙে যেত। তো এরকমটা আমি ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে উঠে আমি ফিল করছি আমাকে বোবা ধরেছে, একদম প্যারালাইজড, পুরা শরীর টরীরে শক্ত হয়ে আছে, আমি নড়তে পারছি না, দ্য হোল থিং দ্যাট হ্যাপেন্স। আচ্ছা, তো তখন ওই মুহূর্তে আমি টান দিয়ে নিজেকে, খালি একটা সূরা আমাকে বলেছে আমার বাবা পড়তে, সবসময় এটা পড়বে, এটা পড়লে আস্তে আস্তে কনসেন্ট্রেট করতে করতে ইউ আইদার গো ব্যাক টু স্লিপ, কিংবা তুমি উঠে যাওয়া। সূরাটা পড়ছি, তারপর উঠে গেলাম। উঠে আই ক্যান মুভ, উঠে মানে আমি দেখতে পাচ্ছি, মুভ করতে পারছি, ইভেন গলা থেকে আওয়াজ বের করতে পারছি। ঠিক সেই মুহূর্তে আই ফেল্ট উপর থেকে, মানে আমি উপর হয়ে শুয়ে, তো উপর থেকে একটা অনেক বড় একটা প্রেসার আমার উপরে দেওয়া, মানে ইটস লাইক একটা বড় একটা এন্টিটি, কিছু একটা আমার উপরে, মানে আমার মাথার উপরে, আমার পুরো শরীরটার উপরে ভর করে আছে। আমি উঠতে যাচ্ছি, উঠতে পারছি না, বাট আমি জানি আমাকে বোবা ধরে নেয়। এটা হচ্ছে কি পুরা 3-4 সেকেন্ডের ব্যাপার। পুরা অনেক কষ্ট করে আমি পুরো জিনিসটাকে ছাড়ালাম। উঠে মাত্র পিছন ঘুরলাম, দেখি দক্ষিণে যে আমার জানলাটা খোলা, সেই জানলা দিয়ে একটা কালো রঙের একটা জিনিস জাস্ট স্ক্রলস আউট আমার ঘুরে দিয়ে বেরোয়। নিজের চোখে দেখেছি আমি, মানে ইভেন যদি যারা আল্লাহকে বিশ্বাস করে কসম কেটে আমি বলতে পারি যে নিজের চোখে দেখেছি। সো আমি এটা অনেক আনএক্সপ্লেইনড একটা জিনিস, যে আমি নিজেও এক্সপ্লেন করতে পারছি, আমি যেহেতু বিশ্বাস করি না এগুলোতে। আমি দেখতে পেলাম যে একটা ছায়া উঠে চলে গেল, মশারিটা নড়লো না, কিছু নড়লো না, ছায়াটা উঠে চলে গেল। তখন আমি যে ছায়া করে তাকায় থাকলাম জানলার দিকে, কি হলো, এটা কি আমি স্বপ্ন দেখলাম না, এটা কি বোবাই ধরা ছিল? তো আমি রিয়েলাইজ করলাম যে আমি তো উঠে বসেই আছি, এটা তো হওয়ার কথা না। তখন আস্তে আস্তে মানে সূরা পড়ে নিজেকে শান্ত করে জাস্ট ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যখন আম্মুকে বললাম, আম্মু তো কান্নাকাটি শুরু করে দিল, যেটা কি হলো আমার মেয়ের পরে হঠাৎ করে। এরপরে আর মাশাআল্লাহ এরকম কিছু হয় নাই, এরকম কোন এক্সপিরিয়েন্স হয়নি, বাট এটা ভিভিডলি মনে আছে এক্সপিরিয়েন্সটা। এবং সেদিন নিশ্চয়ই অনেক ভয় পেয়েছিলাম। অনেক ভয় পেয়েছিলাম, এতই ভয় পাইনি যে একা এখন ঘুমাতে পারি না। ইটস বিন লাইক মোর দ্যান এ ইয়ার নাও। কিন্তু তারপর আর কখনো হয়নি না, তারপর বোবা ধরেছে, এইটা কখনো, এটা আর কখনো হয় না। কিন্তু এবং ওইটা যে হয়েছিল তারপরে যে আপনি একটু মানে সিক হয়ে যাওয়া এরকম কোনো কিছু হয় না? কিছু হয় নাই, আমি জাস্ট দেখলাম এই জিনিসটা, জাস্ট দেখেছেন। ওকে, সো এটা ছিল ঘটনা, এটা ছিল ঘটনা। এবং আমি কিছু ইমেল নাই, এবার আমি কিছু SMS পড়বো। আকাশ আমাকে SMS করেছেন, এবং আমাকে SMS করেছেন। আচ্ছা, আকাশ বলেছেন নাজিয়া আপু, মনে হয় আকাশ চেনেন আপনাকে। আকাশ SMS করেছেন এবং তিনি ঝিলপাড়ের কোন একটা ঘটনা বলেছেন আর কি। ভাইয়া আমরা, আচ্ছা, সায়েম এবং সাদমান মোহাম্মদপুর থেকে SMS করেছেন। আমাকে SMS করেছেন হিমেশ, আমাকে SMS করেছেন শহীদ ফ্রম নওগাঁ নাজিপুর। এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি SMS করেছেন আজমির হোসেন। এছাড়াও ওহি SMS করেছেন অরুণা কলাবাগান থেকে SMS করেছেন। আর আমাকে SMS করেছেন সাফিন। এছাড়াও আমাকে শাওন SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। টিটু যশোর থেকে SMS করেছেন। মাইনুল আমাদের SMS করেছেন। SMS করেছেন কেয়ারলেস লাভ। এছাড়াও আমাকে SMS করেছেন সীমা চট্টগ্রাম থেকে। এছাড়াও আরো অনেকগুলো SMS আছে যারা আপনাকে এখনো SMS পাঠাতে পারছেন না। তাদেরকে বলবো নিয়মটি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS পাঠান। শাউট লিখে স্পেস দিয়ে আপনার
আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। সুজন আমাদেরকে SMS করেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও থান্ডার বয় ময়মনসিং থেকে SMS করেছেন। সোহান আমাদেরকে কলাবাগান থেকে SMS করেছেন। শাইক SMS করেছেন। ফারহানা চিটাগং থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ্র SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন জসিম সহ আরো অনেকে। আরেকটা নাম আছে তুমি যেটা পড়ছো না। ওকে, সো আমাদের এছাড়া আমরা এখন একটা কি করব, আমরা আজকে মানে শেষ করে ফেলা উচিত তাই না? কারণ একটা ছোট্ট ব্রেকে যাবো। আচ্ছা, একটা ছোট্ট ব্রেকে যাই এবং ব্রেকে যাওয়ার পর একটু পরে ফিরে আসি। স্টে ইন রেডি ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছে রাসেল, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। সুতরাং আপনারা এয়ারটেল থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে SMS করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদেরকে ইমেইল পাঠাতে পারেন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আর আজকে আসলে হাতে আর সময় নেই, কারণ অলরেডি এমন একটা সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি যে এখন কোনো ঘটনা শুরু করলে সেটা শেষ করা সম্ভব হবে না। সো আজকে শো আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। তবে তার আগে যদি ভৌতিস্টের কোনো কথা বলা থাকে ভৌতিস্টের পক্ষ থেকে, তাহলে ভৌতিস্ট পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। মানে হোপ ইউ হ্যাভ এ নাইস ঈদ। আমি মাংস পাঠাবার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আমার সরি আমাদের ফ্রেন্ড নেগলেক্টেড ফ্রেন্ড নাজিয়া। হ্যাঁ, নেগলেক্টেড ফ্রেন্ড না জিবরান আমার কথা প্রায় ভুলে যায়। সো ইয়েস, ঈদ মুবারক টু এভরিবডি। আপনারা ঈদের দিনও ভূতের কথা ভুলবেন না, স্পেশালি জিবরানের কথা, হু ইজ দ্য বেস্ট ভূত ইন দ্য ওয়ার্ল্ড। লাভ ইউ নাজিয়া, আই এম স্টিল নট গিভিং ইউ মানি। আর আপনাদের মধ্যে যারা আজকে অনেক কষ্ট করে এসেছেন, প্লিজ একটু আপনারা যদি কোনো কথা বলতে চান আমরা শেষ করে ফেলবো। ওয়েল, থ্যাংক ইউ অ্যাগেইন রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আই এম অ্যাগেইন সানজির। ওকে, ওয়েল, আমি ফার্স্ট অফ অল আমার ছোট বোন শানিলা এবং আমার ফ্রেন্ড, খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড আমার আবির, ওর আর ওর গার্লফ্রেন্ডের মধ্যে খুবই ঝগড়া চলতেছে। আই ডোন্ট নো হোয়াই, দে ইউজুয়ালি কোয়ারেলস এন্ড দে ইউজুয়ালি ফাইটস। ওকে, এনিওয়েজ, আমার আরেক কাজিন শাফাত, আমি রিয়েলি তাদের থ্যাঙ্কস জানাতে চাই, বিকজ তারা যদি আমার ইনসিস্ট না করতো হয়তো আমি আশা হতো না আমার। অলরাইট, সো মানে আপনাকে যে পেয়েছি এবং আপনার তো ঘটনা শেষ হয়নি, সুতরাং আপনাকে আরো একদিন কষ্ট করে আসতে হবে বোধ হয়। ইনশাল্লাহ। সো ঈদের পরে আমরা আরো একটা দিন আপনাকে যাচ্ছি। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের ঘটনা শেষ করে দিব। আর একটা আই ওয়ান্ট টু সে হ্যালো টু মাই লিটল ফ্রেন্ড মানামি for everything, and my mother who is calling me right now to tell me to go home. Okay. So just সেটাই। আর কি বলছিলাম ভুলে গেছি। Oh হ্যাঁ, we'll have our friend next time যে who will be there, an old friend of ours from Australia যে এসেছিল আগে। নেক্সট শোতে আশা করা যায় যে আপনারা আসতেছেন। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন চলে যাব, আজকের মতো এখানেই শেষ করতে হবে। এবং সামনে তো ঈদ, আজকে ঈদের আগের একটা এপিসোড ছিল এবং এই এপিসোডে যারা অংশগ্রহণ করছেন তারা অনেক কষ্ট করে এসেছেন। বিশেষ করে এখন ঢাকাটা পুরোই ফাঁকা, ঢাকায় যে কজন মানুষ ছিলেন আমরা তাদের মধ্যে থেকে যাদেরকে পেয়েছি তারা অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মাঝখানে আমাদের সময় দিয়েছেন। বিশেষ করে আমাদের যে প্রথম যিনি আমাদেরকে ঘটনা বলেছেন তিনি সরাসরি হাট থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রচন্ড ঘামতে ঘামতে উপস্থিত হয়েছিলেন আমাদের সাথে। সুতরাং আপনারা এরকম সবাই আমাদের সঙ্গে আছেন বলে আসলে এই প্রোগ্রামটা রান করা সম্ভব হয়। এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদেরকে ইমেল করবেন, লিখে ফেলুন আপনার ঘটনাটি এবং পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm। আমি অবশ্যই আরো একবার আপনাদেরকে স্পেলিংটা বলতে চাই, bhutfm@radiofurti, RADIOFOORTI.FM। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। আর আপনার ঘটনাটি আপনি ইচ্ছা করলে যদি স্টুডিওতে আসতে চান এবং স্টুডিওতে এসে আমার সাথে শেয়ার করতে চান তাহলে সেটাও জানাতে পারেন। যদি আপনি চান যে পড়ে শোনানো হোক সেটাও জানাতে পারেন। যদি মনে করেন যে না আপনার কোনোটাই সম্ভব হচ্ছে না তাহলে ভূত FM টিম আপনার কাছে চলে যাবে এবং আপনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করবে, সেটাও আপনি ইচ্ছা করলে বলতে পারেন। এবং সেই ঘটনাগুলো হতে হবে এরকম যে আপনার এলাকার যে সমস্ত ঘটনাগুলো বহু দিন ধরে চলে আসছে সেই সমস্ত ঘটনা। সুতরাং যেমন একটা পুকুরকে নিয়ে ঘটনা থাকতে পারে, একটা গাছকে নিয়ে ঘটনা থাকতে পারে, একটা মাঠকে নিয়ে ঘটনা থাকতে পারে, একটা পুরনো বাড়িকে নিয়ে ঘটনা থাকতে পারে। সুতরাং সেখান থেকে আপনি আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। রাসেলকে নিয়ে থাকতেও প্লিজ বলে দিন। ওকে, সো আমরা আজকের মতো এখানেই শেষ করব এবং আগামী যে ঈদ আমাদের সামনে রয়েছে
আসতেছে সেই ঈদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ঈদ অনেকের ভালো কাটুক, সবার ভালো কাটুক এবং অনেক 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 বেশি ভালো কাটুক। যারা আজকে আপনাদের আপন জনের কাছে যাবার জন্য যারা ঢাকা ছেড়েছেন তারা একদম মানে ঠিকভাবে সুস্থ স্বাভাবিকভাবে আপনারা সুস্থভাবে পৌঁছে যান এবং সুন্দরভাবে পৌঁছে যান আপনাদের আপন জনের কাছে, সেই কামনাই করব। সবাইকে ঈদ মোবারক আমার এবং মাসুমের পক্ষ থেকে। আজকের মতো এখানেই টাটা।